ফোন কেটে দিল তিথি। এগুলো শুধু আমার ভাবনাই ছিল। মনে করছিলাম আগের দিনগুলো, এই তো কয়েকদিন আগেই সম্পর্কটা বেশ ভালো ছিল, কিন্তু এখন এখন সেটা অবহেলায় পরিণত হয়েছে। এতক্ষণ কি সব বললাম বোঝেননি তো? চলুন বিস্তারিত বলা যাক। হ্যাঁ, সেদিনের পর তিথি আর আমার ভালোবাসা দ্বিগুণ বেড়ে গিয়েছিল। তিথিও ভালোবাসত অনেক, আর আমি তো নিজেকে সবচেয়ে সুখী মানুষ মনে করতাম। যেটা চেয়েছিলাম সেটা পেয়ে গেছি। আমি চেয়েছিলাম ওর পিচ্চি বউয়ের ভালোবাসাটা। তিথি তখনও কেবল ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষে উঠেছিল। তিথি বারবারই আমার কাছে ওর অধিকার চাইছিল। পিচ্চি মেয়ে একটুও বোঝে না যে এতে ওর পড়াশোনার ক্ষতি হবে, ওর স্বপ্ন পূরণে বাধা হবে। আমি তিথির পড়াশোনার স্বপ্নের ব্যাপারে ভেবে নিজেকে কন্ট্রোল করতাম। বারবার হারিয়ে যেতাম তিথির স্নিগ্ধতায়, ডুবে যেতাম তিথির মায়ার সাগরে। তখন কন্ট্রোল হারিয়ে ফেলতে চাইলেও হারিয়ে ফেলিনি, নিজেকে শক্ত করে রেখেছি। অনেক বছর কেটে গেল। তিথি এখন অনেক বড়, অনার্স তৃতীয় বর্ষে পড়ত। তখনই কোনো একদিন হেরে গিয়েছিলাম নিজের কন্ট্রোল ক্ষমতার কাছে। ছুঁয়ে দিয়েছিলাম তিথিকে। তিথিকে অধিক খুশিতে সেদিন আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না! হ্যাঁ, সেদিনই পেয়ে গিয়েছিলাম আমার অধিকার, আমার পূর্ণ অধিকার। দিয়েছিলাম তিথিকেও তার অধিকার। তবে সাবধান ছিলাম তিথির কনসিভের ব্যাপারে। এখনই যদি অনাকাঙ্ক্ষিতভাবে কিছু ঘটে তাহলে তিথির পড়াশোনার ক্ষতি হবে। মেয়েটা যে অতিরিক্ত পড়াশোনা প্রিয় সেটা ভুলিনি আমি। প্রতিটা পরীক্ষার সময় তিথি আমাকে তার পাশে বসিয়ে রাখত। আমি বসে থেকে ওর পড়া দেখাতাম। তিথি কখনো আমার কাঁধে মাথা রেখে পড়তো, কখনো বা হাত জড়িয়ে ধরে, আবার কখনো ঘুমিয়ে পড়তো। পড়া শেষে আমার বুকে শুয়ে ঘুমিয়ে পড়তো। হ্যাঁ, তিথি পেরেছে। প্রতিটি পরীক্ষায় সাফল্য অর্জন করেছিল। তারপর তিথির পড়াশোনার ক্ষতি হবে ভেবে তিথিকে আমার থেকে আলাদা রাখার ব্যবস্থা করলাম। আমাদের একটা ফ্ল্যাট ছিল খালি, তিথির কলেজের পাশেই ছিল। সেটাতেই তিথিকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। না হয় যে ক্ষতি হয়ে যাবে তিথির পড়াশোনায়। তুমি খুব খারাপ, খুব পচা। আমাকে দূরে সরিয়ে দিচ্ছ, বুঝেছি। আর একটা বিয়ে করেছো, সেই বউয়ের সাথেই থাকবে বলে আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিচ্ছ। কান্না করতে করতে বলল। আমি খানিকটা হেসে দিলাম। যদিও মনটা খুব খারাপ, আমার পিচ্চি বউটা আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে। যদিও খানিকটা দূরে। আমি তিথির চোখের পানি মুছে দিলাম। পাগলি, এরকম কিছুই না। তাহলে? আমি তো একটা পুরুষ, তাই না? তো? আমাকে আটকে দিয়ে বলল তিথি। আমার কথাটা সম্পূর্ণ করতে দিবে তো? বলো। আমি তো একটা পুরুষ, বউকে কাছে পেলে শুধু রোম্যান্স করতে ইচ্ছা করে। আর এমনিতেই তুমি যা কিউট, আমার তো সারাক্ষণই তোমার সাথে রোম্যান্স করতে ইচ্ছে করে। এরকম করলে তো তোমার পড়াশোনার ক্ষতি হবে, তাই না? না, হবে না। এতদিনেই তো আমি তোমার কাছেই ছিলাম, কোনো ফলাফল আমার ভালো হয়নি। আমার পড়াশোনার ক্ষতি হয়েছে কি? তিথি, সেটা না, তুমি বোঝার চেষ্টা করো। না, আমার আর বুঝতে হবে না। আমি জানি তুমি আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিতে চাও। আমি পুরনো হয়ে গেছি, তাই না? কাঁদতে কাঁদতে বলল তিথি। আমি তিথিকে টান মেরে বুকের সাথে চেপে ধরলাম, কোমরে হাত রাখলাম। কান্না করো না প্লিজ। আমি কি তোমার কাছে আর যাবো না? কয়েকদিন পর পরই তো তোমার কাছে যাব। আর তোমারও পড়াশোনা শেষ হয়ে গেলে তো এমনিতে তুমি পার্মানেন্টলি এখানে চলে আসবে। তিথি কোনো কথা বললো না। তিথি, মন খারাপ করো না প্লিজ। তুমি না খুব লক্ষ্মী মেয়ে, আমার লক্ষ্মী বউ। হয়েছে, আর পাম দিতে হবে না। আচ্ছা, তোমার ওই বান্ধবীকে বলেছো তো তোমার সাথে থাকতে? রাজিও? হবে না, এমনিতেই তো ও এমন একটা হোস্টেলে থাকে যেখানের পরিবেশ খুবই খারাপ ধরনের। আর এখানে তো ভালো ফ্ল্যাটে থাকবে, আর সবচেয়ে বড় কথা ফ্রিতে। তোমার বেস্টি বলে কথা, মানা না করে যায় কোথায়? ঘোড়ার ডিম। ফিক করে হেসে দিল তিথি। আমার মনটা ভালো হয়ে গেল। তারপর থেকে তিথি ওর বান্ধবীকে নিয়ে ওই ফ্ল্যাটেই উঠল। আর এখন তিথি আমাকে তুমি করেই সম্বোধন করে। প্রতিদিনই ফোনে কথা হতো। দুদিন পর পরে দেখা করতে যেতাম তিথির সাথে। তিথিও আমার জন্য অপেক্ষা করত। শাড়ি পরে সাজুগুজু করে বসে থাকতো। কলিং টিপার সাথে সাথেই দরজা খুলে দিত। মনে হয় দরজার পাশেই থাকে। তিথির পড়াশোনা বেশ ভালোভাবেই চলছিল। তিথি এখন ডাক্তারি পজিশনে পড়াশোনা করছে। তিথির স্বপ্ন ছিল ডাক্তার হওয়া, আর সেদিকেই এগিয়ে যাচ্ছিল তিথি। কিন্তু ভাবিনি তিথির এগিয়ে যাওয়াই হবে আমার জন্য অবহেলা। তিথি যোগাযোগ প্রায় কমিয়ে দিচ্ছিল। খুবই কম কথা হতো। ফোন করলেই পড়াশোনার অজুহাত দেখাতো। আর সপ্তাহে একদিন দেখা করা ফিক্সড করেছিল। কিন্তু আমি সপ্তাহে 2-3 দিনই যেতাম।
পিচ্চি বউটাকে না দেখে থাকাটা যে ভীষণ দায়। তিথি অতিরিক্ত ব্যস্ত হয়ে থাকতো পড়াশোনায়, খুবই কম সময় দিত আমাকে। বাসায় গেলেও দেখতাম আগের মতো আর শাড়ি পরে না, সাজুগুজু করে না, কলিং বেল টেপার সাথে সাথেই দরজা খুলে দেয় না, রান্না করে নিজের হাতে খাওয়ায় না, আমার হাতে খাওয়ার জন্য আগের মতো আবদার করে না। আচ্ছা, এবার বর্তমানে আসা যাক। তিথিকে বারবার করে কল দিচ্ছি, তিথি বারবার কেটে দিচ্ছে, রিসিভই করছে না। শেষে একবার রিসিভ করলো, আমি কিছু বলার আগে বলতে শুরু করলো, কি সমস্যা তোমার? সেই কখন থেকে কল করে যাচ্ছ? তোমাকে না বলেছি এই সময় আমি একটা গুরুত্বপূর্ণ ক্লাসে থাকি? তবুও ডিস্টার্ব করছো কেন? বিরক্তি আর রাগ মিশ্রিত কণ্ঠে বলল তিথি। আমার না চাইতেও চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আমি সচরাচর তিথির এই ব্যাপারে অভ্যস্ত নয়, মেনে নিতে কষ্ট হচ্ছে খুব। মানলাম তোমার ক্লাস আছে, একটা মেসেজ করে সেটা বলে দিতে পারতে, ফোন ধরে নরম করে কথা বলতে পারতে। কি হলো, কথা বলছো না কেন? হ্যাঁ বলছি তো, কেমন আছো? উফ, এটার জন্য কল করেছো? সকালেই তো এটা জিজ্ঞেস করলে। তবুও জিজ্ঞেস করতে মন চাইলো। ভালো আছি। ও ওকে, এখন রাখছি। বলার আগে দিদি ফোনটা কেটে দিল। সত্যি আমার পিচি বউটা অনেক বড় হয়ে গেছে, সেই সাথে পাল্টে গেছে ওর কথাবার্তা, চাল চলন। ইস, এখনো ফোন করছে না কেন গাধাটা? মনে হয় কষ্ট পেয়েছে, খুব খারাপ ব্যবহার করে ফেলেছি। কাব্য বেশ পাল্টে গেছে, আগে কিছু বললে সেটাতে কষ্ট পেত না, বরং অভিমান করত, কিন্তু এখন কিছু বললেই কষ্ট পায়। ভাবতে ভাবতে মোবাইল হাতে নিয়ে কল করলো তিথি। তিথি ফোন করেছে, বেশ অবাক হলাম। একটু আগেই তো বিরক্তি নিয়ে ফোন রেখে দিল। ফোন রিসিভ করলাম। হ্যালো। হ্যাঁ বলো। কি বলবো? ফোন করলে যে, তোমার না গুরুত্বপূর্ণ ক্লাস আছে? এসব বাদ দাও, আগে বলো কল করেছিলে কেন? মানে? মানে একটু আগে কল করেছিলে কেন? কোনো দরকার? না এমনি। এমনি কল করার প্রয়োজন নেই, দরকার হলে কল করো, না হয় ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নেই। রেগে বলল তিথি, টুট টুট করে ফোন কেটে দিল। সব মাথার উপর দিয়ে গেল আমার। খুব রাগ হচ্ছে। আগে তো কল করলে বলতো আমার সাথে কথা বলতে ইচ্ছে করছিল, তাই কল করেছি, কিন্তু এখন এখন দেখুন, বুঝি তো, সব বুঝি। আমাকে আর আগের মতো ভালোবাসে না। মানছি কয়েকদিন ধরে অবহেলা করছি ওকে, তাই বলে এই অবহেলা এভাবে নেবে সে? আমাকে জড়িয়ে ধরে বললেই তো পারে যে তুমি কিন্তু অবহেলা করছো আমাকে। আমি অবহেলা নয়, ভালোবাসা চাই তোমার থেকে। কিন্তু কাব্য এখন বলে না এগুলো। কি মনে হয় ওর বড় হয়ে গেছি আমি, তাই বলে আগের মতো ভালোবাসবে না? কিন্তু আমি তো আগের মতোই ভালোবাসা চাই, নতুন করে কোনো ভালোবাসা চাই না। স্বামীরা ঠিকই বলেছে, অবহেলা করলে তোর কাব্যর ভালোবাসা পেছন দরজা দিয়ে পালাবে। এখন তো দেখছি ঠিকই তাই হচ্ছে। চেয়ারে হেলান দিয়ে বসে আছি। তিথি তিথি তিথি, সারাক্ষণ শুধু তিথি নিয়েই চলছে মনে হারতাল। ভাবলাম কি আর হলো কি, ভাবলাম তিথি যেহেতু ফোন করেছে সেহেতু নিশ্চয়ই বলবে সরি, আগে তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। কিন্তু হলো ঠিক তার উল্টো। তিথি রেগে মেগে কলটা কেটে দিল। এত রাগ তো তিথি এর আগে আমার উপর দেখাতো না, তাহলে কেন করছে এসব? হ্যাঁ, রাগ করেছি ওর ওপর, আমার রাগ করার অধিকার আছে। আমি কি সাধে রাগ করি বল? বোকারাম একটা, বোঝে না যে আমি কি চাই। হ্যাঁ, ওকে আমি বলেছিলাম সপ্তাহে একবার আমার সাথে দেখা করতে আসতে, কিন্তু সেটা রাগে বলেছিলাম। আমি রেগেছিলাম ওর উপর, আমার প্রতি এই ভালোবাসা ওর। এতদিন ভালোবাসতো, তাহলে এখন কান্নাকাটির পরেও আমাকে আলাদা ফ্ল্যাটে রাখতে দিতে পারতো না। আবার আমার পড়াশোনার বাহানা করে। আমি কি কখনো খারাপ রেজাল্ট করেছি নাকি? কত করে চাইলাম ওর সাথে থাকতে, আর ও কি না আমাকে ওর থেকে দূরে থাকার জন্য পাঠিয়ে দিল। নিশ্চয়ই একটা বিয়ে করেছে, বেশ করেছি। সপ্তাহে একদিন আমার সাথে দেখা করতে বলেছি, এখন তো মনে হচ্ছে বললাম না কেন যে আর জীবনেও দেখা করবি না আমার সাথে। তিথি রেগে হাত মোচাচ্ছে। আগে তো রাগ করার পরেও সপ্তাহে 2-3 দিন দেখা করার জন্য আসতো, কিন্তু এখন এখন ঠিক সপ্তাহে একদিন আসে। এতটা গুরুত্ব দিতে হবে আমার রাগের? না হয় বলেই ফেলেছিলাম ভুল করে, আর ও কি না সেটাই পালন করছে। নিকুচি করি তোর ভালোবাসার।
ঠোঁট ভেঙে কান্না করে দিল তিথি। কি রে তিথি, কাঁদছিস কেন? আমার যা মনে চায় তাই করব, তাতে তোর কি? রেগে গিয়ে বলল তিথি। আরে বাবা, আমি আবার কি করলাম? এত রেগে কথা বলছিস কেন? বেশ করেছি, যা আমার সামনে থেকে। আচ্ছা যাচ্ছি রে বাবা, কখন আবার ফেটে ফুটে যাবি? আবার দাঁড়িয়ে আছিস? আরে যাচ্ছি তো। সামিরা চলে গেল। এই মেয়েটার মাঝে মাঝে যে কি হয় আল্লাহই ভালো জানে, মনে মনে বলল সামিরা। আচ্ছা, তিথির এই অবহেলার পিছনে কারণটা কি? কি এমন দোষ করেছি আমি যার জন্য তিথি আমাকে এত অবহেলা করছে? স্যার, আসতে পারি? ও হ্যাঁ, আসুন। ম্যানেজার সাহেব রুমে ঢুকলেন। বাসা যাবেন না? রাত হয়ে গেছে তো। আর মনে হয় বললাম। আচ্ছা, আপনি কি কোনো কিছু নিয়ে ডিপ্রেশনে আছেন? কিছুদিন ধরে আপনাকে টেন্স দেখাচ্ছে। না না। ও আচ্ছা, আমি এখন যাই স্যার। ম্যানেজার সাহেব চলে গেলেন। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। অফিস থেকে বেরিয়ে পড়লাম। শ্বশুর সাহেবের সাথে দেখা। ওনাকে এত করে বলার পরও উনি এই চাকরিটা ছাড়েননি। উনি এই কেয়ারটেকারের চাকরিটাই করবেন। আপনি কেমন আছেন? খুব ভালো আছে। তুমি আমাকে শান্তি দিলে বাবা। তিথিকে তোমার হাতে তুলে দিতে পেরে আমি নিজেকে একজন শ্রেষ্ঠ বাবা মনে করছি। এখন মরেও শান্তি পাবো। তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ বাবা। আর এই কি বলছেন আপনি? আপনি একটুও চিন্তা করবেন না প্লিজ। আমার আর চিন্তা করার কি আছে, তুমি তো আছোই। আমি একটা হাসি দিলাম। গাড়িতে এসে বসলাম। তিথির অবহেলা আমাকে প্রচুর ডিপ্রেশনের মধ্যে ফেলে দিয়েছে। কেন করছে যে এমনটা তিথি? কয়টা দিনের মধ্যে এত পরিবর্তন। আগের মতো আর পাগলামি করে না তিথি। মিস করি তিথির পাগলামিগুলো। বাসায় এসে পড়লাম। আম্মু কফি করে দিলেন। বারান্দায় এসে বসে খেতে লাগলাম। এতটা নিজেকে একার কখনো মনে হয়নি। মোবাইল হাতে নিয়ে বসে আছি। তিথি কখনো কল করবে কি? আমার আশা করাটাই বৃথা। উফ, একটু পড়তেও পারছি না। বারবার মোবাইলের দিকে চোখ যাচ্ছে। কাব্য কখন কল করবে? আজ বাসায় এলো না। অবশ্য না আসারই কথা। আরো একদিন আছে। 5 দিন হলো ওর আসার কথা। 5 দিন আগে একবার এসেছিল, আরো 2 দিন পর আসবে। একদিন আগে এলে কি সমস্যা? আমার এই একটা কথার গুরুত্ব এত। কিন্তু সেদিন তো আমি খুব কান্নাকাটি করে বলেছিলাম যেন আমাকে ওর থেকে দূরে সরিয়ে না দেয়। সেদিনের কথাগুলোর গুরুত্ব ছিল না ওর কাছে। এত ভেবে লাভ নেই, এমনিতে অনেক পড়া, কিন্তু পড়তেই তো পারছি না। গাধাটা ফোন দিচ্ছে না কেন? একটুও ভালোবাসে না আমাকে, আগের মতো কাছে টেনে নেয় না। আর আমি কি করে বলি যে আমি ওকে কতটা ভালোবাসি? আর আমি মেয়ে হয়ে কি করে ওকে কাছে টেনে নেই? না, আর পাচ্ছি না থাকতে। কল করলাম তিথিকে। তিথি ফোন রিসিভ করলো। কিছুক্ষণ নীরবতা। তারপর, কি হলো, কথা বলছো না কেন? সরি, তোমার গলার স্বরটা শোনার ইচ্ছে করছিল, তাই ফোন করলাম। তারপর কিছুক্ষণ আবার নীরবতা। তো সরি বলার কি আছে? জানি ডিস্টার্ব হচ্ছ, তোমার পড়াশোনায় ডিস্টার্ব হচ্ছে, তাই সরি বললাম। হ্যাঁ, ডিস্টার্ব হচ্ছে আমার। কল রাখো এখন। রাগ করে ফোনটা কেটে দিল তিথি। খুব কান্না পাচ্ছে। এতটা চিনলে আমাকে, আমি ওর সাথে কথা বলতে ডিস্টার্ব হই, ওর কথা শুনে বিরক্ত হই। কাব্য, তুমি কেন বোঝো না? তোমার একটা কথা শোনার জন্য আমি প্রতিটা সেকেন্ডে অপেক্ষা করি। আমার কি ইচ্ছে করে না তোমার সাথে কথা বলতে? হো হো করে কেঁদে দিল তিথি। ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছাড়লো। এই রাতের মধ্যেও গোসল করবে বলে সিদ্ধান্ত নিল। শাওয়ারের নিচে হো হো করে কাঁদতে লাগলো। নিজেকে হালকা করার পদ্ধতি অবলম্বন করছে তিথি। জানতাম এমনটাই করবে তুমি, তবুও কল করলাম বেহায়ার মতো। তোমার কথা শুনতে ইচ্ছে করে খুব, তাই তো কল করি। আর তুমি বরাবরের মতোই খারাপ ব্যবহার করো আমার সাথে। সারা রাত এক ফোঁটাও ঘুমালাম না। তিথির অবহেলা যে আমি সহ্য করতে পারছি না। তিথি কি করে এতটা পাল্টে যেতে পারে? উফ, কি অসহ্য লাগছে। বিছানা থেকে উঠতে পারছি না, গায়ে খুব ব্যথা করছে। জ্বর টর এলো নাকি? রাতে অনেক সময় নিয়ে গোসল করেছিলাম, সেটারই হয়তো প্রতিদান পাচ্ছি। আরে আরে, উঠেছিস কেন? কেন, কলেজে যাব না নাকি? কি বলিস? জ্বরে তোর গা পুড়ে যাচ্ছে, আর তুই বলছিস কলেজে যাবি? হ্যাঁ রে, ক্লাস মিস করা যাবে না। মাফ কর বোন, তুই আমার এই একটা কথা শুনে আমাকে ধন্য কর। আজ প্লিজ কলেজে যাইস না।
কি আর করার, এত করে বললো তারপরেও কি করে যাই? তুই যাবি না? তোকে এ অবস্থায় রেখে আমি যাব? ইম্পসিবল। ও, ভালো কথা, এখন শুয়ে পড়, আমি দেখছি কিছু করা যায় কিনা। সামিরা চলে গেল। তিথি মোবাইল হাতে নিয়ে নিল। কি ব্যাপার? কাব্য আজ একবারও কল করলো না। কাল তো আমাকে আঘাত দিয়ে ফোন কেটে দিল, অথচ আজ এখনো কল করেনি। ভালো তো, খুব ভালো। দিস না কল। তোর কলের জন্য কি আমার ঠেকা পড়েছে? আমি তোকে ঘৃণা করি। চিৎকার করে বলল তিথি। সামিরা রান্নাঘর থেকে দৌড়ে রুমে এলো। কি রে, কি হলো তোর? যাই হোক, তোকে বলবো কেন? আরে তুই তুই যাবি এখান থেকে? তোর মাঝে মাঝে কি যে হয়। তুই আর 1 মিনিট এখানে থাকলে তোর ঘাড় মটকে দেব। একটু দেরি করবি না, যা। রাগে ফুসতে ফুসতে বলল তিথি। সামিরা চলে গেল। তিথির রাগে দুঃখে প্রচন্ড কান্না পাচ্ছে, আবার কান্না মুছে নিল। কাঁদছি কেন আমি? একটুও কাঁদবি না দিদি। কার জন্য কাঁদছিস তুই? ওই বুইড়াটার জন্য, ওই গাধারামটার জন্য। তিথি নিজে নিজেকে বলল, বারবার চোখের পানি মুছছে, তবুও আবার জল গড়িয়ে পড়ছে চোখ থেকে। চোখের জল যেন থামছেই না। কাঁদতে কাঁদতে তিথির জ্বর আরো বেড়ে গেল। সামিরা ডাক্তারকে ফোন করে আনলো। ডাক্তার তিথিকে চেক করে কিছু ঔষধ দিয়ে গেলেন। তিথির জ্বরের ঘোরে আবল তাবল বকছে। সামিরা ভাবল, কাব্যকে ফোন করে কি তিথির অবস্থার কথা বললো? না, যদি অফিসে থাকে। মোবাইল রেখে দিল, ফোন করলো না। অফিসে বসে আছি, কিন্তু বসে থাকতেও বিরক্তি এসে গেছে। ভালো লাগছে না কিছুই। তিথি একবারও কল করলো না। অবশ্য জানতাম কল করবে না। আর আমি কল করলে তো তিথির বিরক্তির সীমা থাকে না। তার চেয়ে বরং কল না করাই ভালো। আমি চাই না তিথি বিরক্ত হোক, কিন্তু একটা বারও কি কল করবে না? কখনো এত কান্না আসেনি আমার, যতটা না এখন আসছে। তিথিকে আগের মতো হবে না কখনো? আগের মতো ভালোবাসবে না আমাকে? তিথি জ্বরের ঘোরে কাব্য কাব্য করছে, কি করব বুঝতে পারছি না। মাথায় জল পট্টি দিলাম, খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিলাম, জ্বর তো কমছেই না। সন্ধ্যা হয়ে আসছে, কি করব বুঝতে পারছি না। কাব্যকে একটা কল করে দেখি। সামিরের নাম্বার থেকে কল এসেছে, রিসিভ করলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ কল করলে যে, কোনো দরকার? আসলে ভাইয়া, সকাল থেকেই তিথির খুব জ্বর, আর জ্বরের ঘোরে বারবার আপনার নাম জপছে, কোনো কিছুতেই কমছে না। কি বলছো কি? সকাল থেকে জ্বর, আর তুমি এখন জানাচ্ছ আমাকে? আসলে আমি ভেবেছিলাম আপনি হয়তো অফিসে থাকবেন, তাই আপনাকে বিরক্ত করা ঠিক হবে না। আচ্ছা আচ্ছা, আমি এখনই আসছি। ফোন কেটে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। বাসায় গিয়ে সোজা তিথির রুমে গেলাম। সামিরা তিথির মাথায় জল পট্টি দিচ্ছিল। তিথি চোখ বন্ধ করে আছে। ডাক্তার দেখিয়েছো? ঔষধও তো খাওয়ালাম, কিন্তু কমছেই না। আমি তিথির পাশে বসলাম। কপালে হাত দিয়ে দেখলাম অনেক জ্বর। জ্বরে গা পুড়ে যাচ্ছে। আস্তে করে ডাকা দিলাম, তিথি তিথি। মাথায় হাত বুলিয়ে দিলাম। তিথি আস্তে আস্তে করে চোখ খুলল, পিট পিট করে তাকালো আমার দিকে। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তুমি কেন এসেছো? তিথি অতিরিক্ত বাচ্চার মতো লাগছিল, বাচ্চাদের মতো কথা বলছিল। আমি তোমার উপর রেগে আছি। কেন গো? আজ একবারও কল করোনি আমাকে, দেখতেও আসোনি। আমি হেসে দিলাম, সরি বাবা, ভুল হয়ে গেছে। আমি তো অফিসের কাজে ব্যস্ত ছিলাম, সময় পাইনি। তিথি মুখ ফুলিয়ে রইল। সরি বললাম তো, এবার একটু হাসো। তিথি একটু জোর করেই হাসলো। জ্বর বাঁধালে কি করে? নিশ্চয়ই রাতে গোসল করেছো অনেক সময় নিয়ে। কেন? তোমার উপর রাগ করে। আমি আবার কি করলাম? আমি তো তোমার বউ, তাই না? তুমি যে কোনো সময় কল করবে, তাহলে রাতে বললে কেন আমি বিরক্ত হচ্ছি? আমি কি তোমার কথা শুনলে বিরক্তি হই? তুমি জানো আমি তোমার কলের জন্য সারাক্ষণ অপেক্ষা করি। তিথি কেঁদে ফেললো। সরি, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন ভুল হবে না। কান্না করুন না প্লিজ। আপনি আমাকে একটুও ভালোবাসেন না। ঠোঁট কামড়ে ধরে বলল তিথি। বাসি তো। তাহলে আমাকে আদর করেন না কেন? ভালোবাসেন না কেন?
তুমি তো এখন অসুস্থ, আগে সুস্থ হও, তারপর আদর করে দেবো বেশি বেশি করে, কেমন? না, আমাকে এক্ষুনি আদর করতে হবে। তিথি হাত বাড়িয়ে হালকা করে আমার কলারে টান মারলো। আমি একটু ঝুঁকে গেলাম। তিথি একটা চুমু দিল আমার গালে। এখন উঠো, কিছু খাবে না? না, খাবো না। কেন? আমার ওইসব খাবার ভালো লাগে না। একটু মিষ্টি না এগুলো। খেতে হবে তো। না, খাবো না, এগুলো ভালো লাগে না আমার। তাহলে কি খাবে? চুমু। চোখ বন্ধ অবস্থায় বলল। আমি হেসে দিলাম। তিথিকে এখন আগের সেই তিথি মনে হচ্ছে, ছোট্ট তিথি মনে হচ্ছে। আমার দিকে তাকালো তিথি, পিট পিট করে তাকিয়ে রইল। এভাবে তাকিয়ে আছো কেন? তোমাকে দেখছি। কেন, আগে কখনো দেখোনি? দেখেছিলাম, কিন্তু এখন খুব অন্যরকম মনে হচ্ছে। আমি আজশো হয়ে বসেছিলাম। তিথি একটু কষ্ট করে উঠে বসলো। আরে আরে উঠছো কেন? তিথিকে ধরে উঠালাম। তিথিও আজশো হয়ে বসলো, আমার বুকে মাথা রেখে শুলো। আমি মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। আচ্ছা, তোমার শরীরে এটা কিসের ঘ্রাণ? কি জানি, মনে হয় পারফিউমের। কেন? ওই ঘ্রাণটা না খুব হট। মানে? আমি হেসে উঠলাম। মানে ওই ঘ্রাণটা আমার খুব ভালো লাগে, খেয়ে ফেলতে ইচ্ছে করে। আর আমাকে? তোমাকে আরো বেশি ভালো লাগে, তোমাকে আমার খেয়ে ফেলতে ইচ্ছে করে। তাহলে খাও। খাবো? হ্যাঁ। তিথি বুক থেকে মাথা তুললো, শার্টের বোতামগুলো খুলতে শুরু করলো। শার্টের সব কটা বোতাম খোলা শেষ। তিথি চোখ বুজে হামলে পড়লো, চুমু দিতে লাগলো, মাঝে মাঝে কামড়ও দিতে লাগলো, নাক ডুবিয়ে দিল বুকে। এবার আমাকে খাও। আমার গলা জড়িয়ে বলল, মানে? মানে আমাকে চুমু খাও। আমি তিথির কপালে একটা চুমু খেলাম। এইখানে না, তাহলে? এইটাই, ঠোঁটে। তুমি যখন আমার ঠোঁটে চুমু খাও না, আমার মনে হয় আমি কোথায় যেন হারিয়ে যাই, কি যেন হয়ে যায় আমার। আর তোমার ঠোঁট দেখলে না, আমার বারবার শুধু কামড় দিতে ইচ্ছে করে। তিথি আমার ঠোঁটে ওর ঠোঁট ডুবিয়ে দিল। আমার মাথার পিছনে হাত রেখে চেপে ধরলো ঠোঁট। ঠোঁট চুষতে লাগলো, কামড়ে দিল হালকা করে। আমিও তিথির মাথার পিছনে চুলের উপর হাত রাখলাম। অনেকক্ষণ পর ঠোঁট ছাড়লো তিথি, একটা মিষ্টি হাসি দিল। জানো, তুমি আমাকে আদর করলে না, আমার মনে হয় না আমি একটু অসুস্থ। তিথি আবার বুকে শুয়ে পড়লো, আমাকে জড়িয়ে ধরলো আষ্টে পৃষ্ঠে। আমি ভাবছি তিথি যেন সব সময় এমনটা থাকে, বদলে যেন না যায়। আমাকে আরো আদর করো না প্লিজ। আচ্ছা বেশ করব, আগে তো একটু সুস্থ হও। না, আমার এক্ষুনি চাই। আচ্ছা, আগে খাবার খেয়ে ঔষধ খাও, তারপর আদর করব। উঠতে গেলেই তিথি পিছন থেকে শার্টের কলারে টান ধরলো, টান মেরে বসিয়ে দিল, আমার বুকে মাথা রাখলো। তুমি এত খারাপ কেন? কেন বোঝো না? তুমি আদর না করলে আমি সুস্থ থাকতে পারবো না, আমি অসুস্থ হয়ে যাব। ঠোঁট কামড়ে কেঁদে দিল তিথি। আমি তিথির মাথায় হাত বুলিয়ে দিলাম। তিথি আমাকে জোর করে শুয়ে দিল, আমার বুকে হামলে পড়লো। আমি বুঝি না, জ্বরে আক্রান্ত হওয়ার পরও এই মেয়ের শরীরে এত শক্তি আসে কোথা থেকে। আমার গালে মুখে চুমু দিতে লাগলো। আমি আর পারলাম না, দিদিকে আবদ্ধ করে নিলাম বাহু ডোরে। দিদিকে শুইয়ে দিলাম বিছানায়, ঠোঁটে ঠোঁট চেপে ধরলাম, গলার পাশে চুমু দিতে লাগলাম। তিথি আবার মাথা আঁকড়ে ধরলো, চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো, কেঁপে কেঁপে উঠলো তিথি। তিথি, আরো ভালোবাসতে হবে। অনেক। এখন যদি তুমি খাবার না খাও তাহলে আর আদর করবো না। তিথি আমার চুল আঁকড়ে ধরলো, আমার মাথা চেপে ধরলো। প্লিজ এমন করো না। তাহলে আগে খাবার খেয়ে ঔষধ খাবে তো? খাবার খেয়ে ওষুধ খেলে ভালোবাসবে তো? আচ্ছা, খাবো। তিথিকে খাবার খাইয়ে ঔষধ খাইয়ে দিলাম। এখন আদর করো। চোখ বন্ধ করে বসে রইল বিছানায়। আমি তিথির কপালে একটা চুমু দিলাম। আগে শুয়ে পড়ো, এখন ঘুমোতে হবে তোমাকে। না, ঘুমাবো না, আমাকে আগে আদর করো। করবো তো, আগে ঘুমাও। তাহলে শুয়ে পড়ো। আমি কেন শোবো? আমি তোমার বুকে ঘুমাবো। আমি হেসে দিলাম, পাগলি একটা। তিথি চোখ বুজে আমার উপর শুয়ে পড়লো, মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। হঠাৎ করে সাবিনা রুমে ঢুকলো। তিথির জ্বর। বলেই হাঁ করে তাকিয়ে রইল।
মুখ ঘুরিয়ে নিল। সরি আমি আসলে বুঝতে পারিনি রোম্যান্স করছিলে তোমরা। আমি তিথিকে সরাতে চাইলে তিথি করে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। না আসলে হয়েছে কি তিথি, না, বুঝতে পেরেছি। তিথির জ্বর এখন কেমন আছে? একটু কমেছে মনে হয়। ও, তাহলে আমি যাই। তুমি না আদর চাইলে করব? ঘুমের মধ্যে বলে উঠল। আমি হেসে দিলাম। পাগলিটা ঘুমের মধ্যেও ভালোবাসা চাই। রাতে কখন যে ঘুমিয়েছিলাম মনেই নেই। ঘুম ভেঙে গেল। বুকের মধ্যে তিথি শুয়ে আছে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। কপালে হাত দিয়ে দেখলাম জ্বরটা তেমন নেই, মনে হয় কমে গেছে। তিথিকে সরিয়ে উঠতে চাইলাম। এরম করে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। 9টা বেজে গেছে, অফিসে যেতে হবে, গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে। কিন্তু তিথিকে তো বুক থেকে নামাতেই পারছি না। সরাতে চাইলে আরো জোরে জোরে জড়িয়ে ধরছে। শেষে কোনো রকমে ছাড়িয়ে মাথা নিচে বালিশ দিয়ে ঠিকঠাক করে শুইয়ে দিলাম। ফ্রেশ হয়ে তিথির কপালে চুমু দিয়ে বেরিয়ে পড়লাম। এই কি, আপনি কোথায় যাচ্ছেন? অফিসে। ও, কিছু খেয়ে যান। কফি? না, অফিসে গিয়ে খেয়ে নেব। না, সেটা কি করে হয়? আপনি বরং 2 মিনিট বসুন, আমি কফি নিয়ে আসছি। হ্যাঁ, কফি খেয়ে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। আম্মু কল করেছিল, রাতে ফিরিনি তাই বোধ হয়। আম্মুকে কল করে তিথির জ্বরের কথা বললাম। ঘুম থেকে উঠে বিছানার মাঝখানটায় ঝিম মেরে বসে আছে। আচ্ছা, ও শরীরের স্মেলটা আমার নাকে আসছে কেন? কাব্য তো এখানে নেই তাহলে। সামিরা, সামিরা। হ্যাঁ বল, তোর ঘুম ভাঙলো? জ্বর কমেছে নাকি? আচ্ছা, ও কি এখানে এসেছিল? মানে ওটাকে? আরে কাব্যর কথা বলছি, এখানে এসেছিল? হ্যাঁ এসেছিল তো। কেন, তোর মনে নেই? না তো। আহা, কি রোম্যান্টিক সিন। পুলকিত হয়ে বলল সামিরা। মানে ওই ওই কি করছিস তুই এসব? মানে দেখলাম তুই কাব্য ভাইয়াকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছিলি, কাব্য ভাইয়ের বুকে শুয়েছিলি, আর রোম্যান্সগুলোর কথা তো নাই বললাম। মানে এই তুই কি 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 দেখছিস? অনেক কিছু। ইস, ওনার মতো আমারও যদি একটা বর থাকতো। কত রোমান্টিক, কত কেয়ার করে তোকে। কাল সন্ধ্যার সময় এসেছিল, সারা রাত তোর পাশে থেকে জলপট্রি দিচ্ছিল কপালে, নিজের হাতে খাইয়ে দিল। জ্বর কি এমনি এমনি কমে গেছে নাকি? কেয়ার না সাই। মুখ ফুলিয়ে বলল তিথি। আচ্ছা, আমার জ্বরের কথা শুনলো কি করে ও? আমি বলেছি। কেন তুই ওকে বলতে গেলি কেন? রাগ দেখিয়ে বলল তিথি। মানে তোর কি জ্বরটাই না ছিল? জ্বরে গা পুড়ে যাচ্ছিল, তাই কোনো উপায়ান্তর না পেয়ে ওনাকে কল করে বললাম তোর কথা। পুড়ে গেলে পুড়ে যেত, কাল সারাদিন একটাও কল করেনি আমাকে। কি ভাবে ও নিজেকে? আচ্ছা, এখন কোথায় আছে কুত্তাটা? অফিসে গেছে। জাহান নামে যাক, আমার কি তাতে? রাগে গজ গজ করতে লাগলো তিথি। মোবাইল হাতে নিয়ে দেখলো বেলা অনেক হয়ে গেছে। আজও কলেজ মিস হয়ে গেল। দেখ তেরি, আর গাধাটা এখনো ফোন করেনি কেন? এই ওর ভালোবাসা? আমি অসুস্থ দেখে গেল, অফিসে গিয়ে একবারও কল করে জেনে নিল না আমি কি করছি। যত সব আদিক্ষেতা। ভাবতেই কান্না পাচ্ছে তিথির। ওই বুড়োটাকে না মাঝে মাঝে চুমু দিতে দিতে মেরে ফেলতে ইচ্ছে করে। দূর, কি সব বলছি, চুমু দিয়ে আবার মেরে ফেলা যায় নাকি? অপেক্ষা করতে করতে আর পারছে না তিথি। ফোন করলো। বেশ কিছুক্ষণ পর ফোন রিসিভ হলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি তিথি। ও তুমি, কেমন আছো তিথি? আমি রিয়া, চিনতে পেরেছো? ভালো। আপনি কেমন আছেন? ভালো। আচ্ছা, কাব্য কোথায়? কাব্য তো মিটিং শেষ হলে আমি বলে দেব তুমি কল করেছিলে। ফোন রেখে মোবাইল বিছানায় ছুঁড়ে মারল। বিছানায় বসে জোরে জোরে পা নাচাতে লাগলো। মিটিং করা হচ্ছে? বের করছি তোর মিটিং। রাগে গজগজ করতে করতে বলল তিথি। মিটিং শেষে রুমে এসে বসলাম। রিয়া জানালো তিথি কল করেছিল। মোবাইল হাতে নিয়ে কল ব্যাক করলাম। বেশ কিছুক্ষণ পর রিসিভ করলো। হ্যালো তিথি। ওপাশে নীরবতা, কিছুই শুনতে পেলাম না। তিথি, আমার কথা শুনতে পারছো?
দাঁতে দাঁত চেপে ধরে বলল তিথি। ও, কি করছো? তোমার জ্বর কমেছে? হুম কল করেছিলে? হুম তোমার কি হয়েছে বলো তো? কখন থেকে শুধু হুম হুম করছো? অনেক কিছু হয়েছে। আমার না এই মুহূর্তে তোর মাথাটা চিবিয়ে খেতে ইচ্ছে করছে। তাই তুই এক্ষুনি অফিস থেকে বেরোবি, গাড়ি চড়ে সোজা বাসা আসবি, বুঝলি? তিথি, কি আবল তাবল বকছো? নিশ্চয়ই তোমার জ্বরের ঘোরে এখনো রয়ে গেছে। আমি হেসে হেসে বললাম। রেগে গিয়ে বলল তিথি, আরে এটা কিরকম ভাষা দিদি? এরকম করে কেউ বলে? আমি না তোমার স্বামী? অবাক হয়ে বললাম তিথিকে। তোকে যা করতে বলেছি তুই তাই করবি। তুই এক্ষুনি আমার বাসায় আসবি, না হয় তোর সাথে ব্রেকআপ। মানে স্বামী স্ত্রীর আবার ব্রেকআপ হয় নাকি? আমি হেসে দিলাম। হয়, সেটা জেনে নে তুই। আর 10 মিনিটের মধ্যে যদি তুই না আসতে পারিস তাহলে তোর সাথে 3 ব্রেকআপ। ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। ফোনটা কেটে দিল তিথি। সব মাথার উপর দিয়ে গেল। কি বললো এসব তিথি? মনে হয় জ্বরের ঘরে এসব বলছে, কিন্তু জ্বরের ঘরে তো এরকম বলার কথা না। জ্বর হলো তো তিথি ভালোভাবে কথা বলে, শুধু একটু বাচ্চা হয়ে যায়। কিন্তু একটু আগে এটা কি হলো? বাবা, 10 মিনিট তো হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে, না হয় কি যে হবে আল্লাহ ভালো জানে। গাড়িটা স্টার্ট করে সোজা বাসায় গেলাম। কলিং বেল টেপার কিছুক্ষণ পর দরজা খুলল সামিরা। কিছু বলতে চাইছিল, আমি কিছু বলার সময় না দিয়ে সোজা তিথি রুমে গেলাম। গিয়ে হাঁপাতে লাগলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 10টা হতে 2-1 মিনিট বাকি। তিথির দিকে তাকিয়ে হাসি দিয়ে বললাম, 10 মিনিটের মধ্যে কিন্তু চলে এসেছি। তিথি এসে সোজা আক্রমণ করলো আমার মাথার উপর। চুল ধরে টানতে লাগলো, মাথা ঝাঁকাতে লাগলো। আরে আরে করছোটা কি? তিথি, কি হয়েছে তোমার? তুই একটা খারাপ লুচ্চা খবিস। বলে আমাকে মারতে লাগলো। মানে আমি কি করলাম? আর যদি একটাও কথা বলিস না, তোকে আমি খুন করে ফেলবো। রাগে গজগজ করতে করতে বলল তিথি। আমি চুপচাপ বসে রইলাম। কি ভাবিস তুই নিজেকে? ওভার স্মার্ট। তুই তো একটা গাধারাম, জানিস? সারা দিন ধরে তোর কলের অপেক্ষা করছি, আর তুই মিটিং করা হচ্ছে তাই না? মিটিং? তোকে তো আমি। আমার দিকে এগিয়ে এলো। বুঝতে পারলাম তিথি অতিরিক্ত রেগে আছে। আমার কাছে আসতে আমি শক্ত করে জড়িয়ে ধরলাম তিথিকে। ঠোঁটে আস্তে করে চুমু খেলাম। ছাড় আমাকে, ছাড় ছাড় বলছি। আচ্ছা আচ্ছা, সরি রে বাবা। না ছাড়, এখন ভালোবাসা দেখানো হচ্ছে তাই না? ছাড় বলছি। কেঁদে দিল তিথি। আমি জড়িয়ে ধরলাম তিথিকে। প্লিজ ক্ষমা করে দাও আমাকে। আমি তো ভেবেছিলাম তুমি ঘুমিয়ে আছো, এমনিতেই তোমার জ্বর, তাই আর ফোন করে ঘুম থেকে জাগানো ঠিক হবে না, তাই আর ফোন করিনি। রাগ করে না প্লিজ লক্ষ্মীটি। বুঝি তো, সব বুঝি। একটুও ভালোবাসো না আমাকে? কান্না করতে করতে বলল। আমি তিথির চোখের পানি মুছে দিলাম। প্লিজ কেঁদো না। এই যে কান ধরলাম, আর ভুল হবে না। কাল কল করলে না কেন? তোমার পড়াই ডিস্টার্ব হবে, আর তুমি তো বিরক্ত হয়ে যাও আমার ফোনে। তোর মাথা। আরে আবার কি হলো? তুমি কেন বোঝো না? আমি কি তোমার ফোনে বিরক্ত হই? আমার তো সারাক্ষণ ইচ্ছে করে তোমার সাথে কথা বলতে। সব সময় অপেক্ষায় থাকি কখন তুমি কল করবে। ওকে, আমি ভুল করে ফেলেছি, এমন ভুলটা আর হবে না। সত্যি তো? হুম। আচ্ছা, ওই মেয়েটার সাথে তোমার এত গায়ে পড়া ভাব কেন? তোমার ফোন ওই মেয়েটার কাছে থাকবে কেন? ভ্রু কুচকে বলল, আরে আমার পিয়ে ও আর ফ্রেন্ড, আমি মিটিং এ গেলে ওর কাছে ফোন রেখে যাই। মিটিং এ তো ফোন নেওয়া যায় না, তাই। বুঝেছো? হুম। এখন শোনো, আজ তুমি সারাক্ষণ এখানে আমার সাথে থাকবে, বুঝলে? আর অফিস? আমার থেকে তোর অফিস বড়? ওকে ওকে, যাচ্ছি না। এ তো দেখি রেগে পুরো ফায়ার। এতটা রাগ, কথায় কথায় রেগে যাই। তিথির কপালে হাত বুলিয়ে দেখলাম জ্বরটা একটু কমে গেছে। আচ্ছা, তুমি তো সকাল থেকে কিচ্ছু খাওনি, তোমার জন্য কিছু রাঁধি? না, তুমি অসুস্থ, তোমার রাধা লাগবে না। আমি এখন পুরো সুস্থ, তাই তোমার কথা আমি শুনছি না। আমি তোমার প্রিয় বিরিয়ানি রেডি করছি, ওকে? আরে তুমি তো। তিথি কোনো কথা না শুনে রান্নাঘরে চলে গেল। এই পিচ্চিটাকে নিয়ে না আর পারা যায় না। ফেভারিট বিরিয়ানি দিয়ে জম্পেশ একটা খাওয়া দিলাম। তিথিকে খাইয়ে দিয়ে ওষুধ খাওয়ালাম। যদিও তিথি খাইতে চাইছিল না, তাতে তিথি পড়ছে। আমি ওর পাশে বসে আছি। আমি তিথিকে জড়িয়ে ধরলাম। তিথি।
পড়ার দিকে মনোযোগ দিয়ে বলল, আচ্ছা তুমি একদিন বলেছিলে না তোমার একটা বাবু চাই? হুম তাহলে এখন সেটার ব্যবস্থা করে ফেলি। হুম কি হুম হুম করছো? আমার দিকে তাকাও। তিথির মুখ আমার দিকে করলাম। উফ, ডিস্টার্ব করো না তো, পড়ছি তো। আগে আমার কথাটা তো শোনো। তোমার একটা বাবু চাই বলেছিলে না, এখন আমারও ইচ্ছে করছে একটা বাবু হবে আমার। হাসি মুখে বললাম আমি। তিথি ভ্রু কুচকে বলল, তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছি এখন তো তুমি অনেকটাই বড় হয়ে গেছো, একটা মা হওয়ার জন্য যা প্রয়োজন তোমার মধ্যে তা গড়ে উঠেছে। আই মিন তুমি এখন মা হওয়ার জন্য সব দিকে পারফেক্ট। তাই অসম্ভব। তিথি চোখ বড় বড় করে বলল। আমার মুখটা মলিন হয়ে গেল। মানে? মানে আমি এখন বাবু নিতে চাই না, আমি এখনো পড়াশোনা করছি, আমি আমার ক্যারিয়ার গড়তে চাই। তিথি, এতে তো তোমার পড়াশোনার কোনো ক্ষতি হচ্ছে না, আমরা জাস্ট প্ল্যানিংটা করছি। আহা, বিরক্ত করো না তো, দেখছো তো পড়ছি, তাও বিরক্ত করছো। বিরক্তি নিয়ে বলল তিথি। আমি তিথির দিকে তাকিয়ে রইলাম, বুঝতে পারছি না কি বলবো। তিথি এমন করছে কেন? একটু আগেই তো সব স্বাভাবিক ছিল, তাহলে এখন কি হয়ে গেল তিথির? তিথির কোনো দিকে মনোযোগ নেই, পড়া করছে মন দিয়ে। সত্যি আমার বিরক্ত করাটা বোধহয় ঠিক হয়নি। বিছানা থেকে উঠে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে রইলাম। বুকের বাম পাশটায় কেমন জানি চিনচিনে ব্যথা হচ্ছে। সবকিছু তো ঠিক ছিল, তাহলে হঠাৎ করে সবটা এইভাবে অগোছালো হয়ে গেল কেন? উফ, এত পড়া পড়তে পড়তে পাগলই হয়ে যাব দেখছি। আর বোধহয় সংসারটাও করা হবে না, আর বাচ্চা কাচ্চাও পালন করা হবে না। ভাবতে ভাবতে তিথির মনে পড়লো কাব্যের কথা। একটু আগে কি বললো কাব্য? ইয়েস, বাবুর কথা বলেছিল, কিন্তু আমি কি বললাম? দূর, মনেই পড়ছে না। এত পড়াশোনা, এসব মনে রাখা কি যায়? হ্যাঁ, এই তো মনে পড়েছে, কাব্য আমাকে বাবু কনসিভ করার কথা বলেছে। আমি কাব্যের সাথে খারাপ ব্যবহার করেছি। দূর, কি করলাম এটা? আমি নিজেই তো একদিন কাব্যের কাছে বাবু চেয়েছিলাম। তাহলে বিছানার দিকে তাকিয়ে দেখলো না, বিছানায় নেই। উকি ঝুঁকি মেরে বারান্দার দিকে তাকিয়ে দেখলো কাব্য দাঁড়িয়ে আছে বারান্দায়। খুব খারাপ লাগলো তিথির। কাব্য বোধহয় কষ্ট পেয়েছে, কিন্তু তিথি উঠে বারান্দার দিকে এগিয়ে গেল। তুমি এখানে দাঁড়িয়ে আছো যে, ঘুমোবে না? তিথির কণ্ঠ শুনে পিছনে ফিরে তাকালাম। ও হ্যাঁ বলেই তিথিকে পাশ কাটিয়ে রুমে ঢুকলাম। তিথি কিছু বলতে চাইছিল, বাট বলতে পারলো না। মনটা খারাপ করে তাকালো আমার দিকে। তোমার পড়া শেষ হলে শুয়ে পড়ো বলে আমি শুয়ে পড়লাম একদিকে। আমি খুব ভালোভাবে বুঝতে পারছি আমার বরটা কষ্ট পেয়েছে, কিন্তু আমিই বা কি করব? এত পড়াশোনা, মাঝে মাঝে কি যে করি নিজেই বুঝি না। দেখ, কষ্ট দিয়ে ফেললাম নিজের অজান্তেই। যেহেতু কষ্ট আমিই দিয়েছি, সেহেতু কষ্টটা আমাকেই ভোলাতে হবে। কাটে উঠলাম। সাহেব অন্যদিকে তাকিয়ে শুয়ে আছেন চোখ বন্ধ করে। বেশ বুঝতে পারছি উনি ঘুমননি। আমি ভাবছি কি, একটা বেবি নেবো কেন, টুইন্স বেবি নেবো। বলেই মুচকি হাসলো তিথি। আমি তিথির কথা শুনে বড় সড়ো শখ খেলাম, কিন্তু চোখ খুললাম না, ঘুমিয়ে আছি এমন ভান করলাম। আচ্ছা, এখন ঘুমের অ্যাক্টিং করা হচ্ছে, দেখাচ্ছি মজা। কাছে ঘেঁষে শুয়ে পড়লাম, আলতো করে জড়িয়ে ধরলাম, নিঃশ্বাস ঘাড়ে ফেলতে লাগলাম। আমি জানি তুমি ঘুমোওনি এখনো। আমি তবুও কোনো কথা বললাম না। প্লিজ তাকাও না আমার দিকে। কাঁদো কাঁদো স্বরে বলল তিথি। আমি বুঝতে পারছি তিথি এখন কেঁদেই ফেলবে, তাই মুখ ঘুরিয়ে তাকালাম। তিথি আমার উপর ভর দিয়ে আমার উপর দিয়ে আমার সামনে চলে আসলো, জড়িয়ে ধরে বলল, সরি। আমি না জানার ভান করে বললাম, কেন? আহা, বোঝে না আমার বাবুটা। বলেই নাক টিপে ধরলো। না বললে বুঝবো কি করে? সত্যি বুঝতে পারছো না আমি তোমাকে কেন সরি বলছি? কাঁদো কাঁদো স্বরে বলল, আমি সত্যিই দুঃখিত, আমি না জেনেই তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি, প্লিজ ক্ষমা করে দাও। আমি কোনো কথা বললাম না। তিথি আমাকে জড়িয়ে ধরলো, আমার বুকে মাথা রাখলো। প্লিজ ক্ষমা করে দাও। কি জন্য ক্ষমা যাচ্ছ সেইটা তো বলো, বিরক্তি নিয়ে বললাম। তিথি এখন কেঁদেই ফেললো। আমি সত্যিই বুঝতে পারিনি তুমি এতটা কষ্ট পাবে। তুমি এতটা কষ্ট পাবে জানলে তখন বেবি কনসিভ করার কথায় তোমার সাথে খারাপ ব্যবহার করতাম না। তুমি না চাইলেই নাই? মানে? মানে তুমি কনসিভ করতে না চাইলে কনসিভ করবে না, আমি কোনো জোর জবরদস্তি করবো না তোমার সাথে। অন্যদিকে তাকিয়ে বললাম। তিথি আবার জোরে জোরে কেঁদে দিল। প্লিজ এভাবে বলো না। আমি কোনো কথা বললাম না। সত্যি যদি আমি মারা যাই তাহলে তোমার কি হবে? হঠাৎ করে কথাটা বললো তিথি। আমি ভ্যাবাচাকা খেয়ে তাকালাম তিথির দিকে। কি সব আজে বাজে বকছো? আমি তখন তোমাকে কনসিভ করতে মানা করেছিলাম কেন জানো? আমি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালাম তিথির দিকে। কেন? প্রশ্ন করলাম।
অনেকেই তো বেবি হওয়ার সময় মারা যায়, আমিও যদি আমার বেবি হওয়ার সময় মারা যাই তখন? ফোপাতে ফোপাতে বলল। তিথির কথায় যেন আমার বুকটা কেঁপে উঠল। আমি জোরে জোরে জড়িয়ে ধরলাম তিথিকে। চুপ, একদম মেরে ফেলবো বললাম না? ভাঙা ভাঙা গলায় বললাম। বাচ্চা কনসিভ করার জন্য সবসময় স্বামীরাই বউকে মানা করে, বউ মারা যাওয়ার ভয়ে। কিন্তু আমি মানা করছি কেন জানো? কারণ যদি আমার কিছু হয়ে যায় তখন তোমার কি হবে? তোমাকে দেখবে কে? আমার মৃত্যুর প্রথম কয়েক মাস তো তুমি খুব কষ্ট পাবে, আর তোমার কষ্ট হওয়া দেখে আমিও কষ্ট পাবো। আর তোমার কষ্টের সময় আমি তোমার পাশে থাকলাম না, তাহলে আমার কিসের ভালোবাসা? তিথি কাঁদতে কাঁদতে বললো কথাগুলো। গলা ধরে আসছিল কথাগুলো বলতে গিয়ে। আমিও কান্না করে দিলাম, শক্ত করে জড়িয়ে ধরলাম তিথিকে। সত্যি এগুলো আমার ভাবার কথা ছিল। আর ভাবছে তিথি তিথি কাঁদতে কাঁদতে আমার বুক ভাসিয়ে দিচ্ছে। আমার বউটা এত বড় হয়ে গেছে, আমি তো টেরই পেলাম না। তোমার বউ এখন অনেক বড় হয়ে গেছে, বুঝলে? কয়েকদিন পর তো বড়ই হয়ে যাব। কান্নার মধ্যেও ভেসে দিল পাগলিটা। দৃশ্যটা অপরূপ। আমি তাকিয়ে রইলাম অপলক দৃষ্টিতে। সত্যি অনেকটা বড় হয়ে গেছে আমার পিচ্চি বউটা। অনেকক্ষণ বুকে শুয়ে রইল তিথি। তিথি নিশ্চুপ শুয়ে আছে। আমি তিথির মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তিথি, এখনো জেগে আছো? ঘুমোবে না? ঘুমোলে তো আমার বুড়ো বয়ের আদর অনুভব করতে পারবো না। পাগলিটা একটা। আপনিও কি পাগল। যাক, আমার বরটা এখন আর কষ্ট পাচ্ছে না। কি যে করি না মাঝে মাঝে এসব বলে দিয়েছি কাব্যকে। এখন তো পড়লাম ঝামেলায়। এখন তো কাব্য আমাকে বাবু নিতে দেবে না, আমিও না। কিচ্ছু মুখে আটকায় না। দেখ, আচ্ছা এখন আমাকে আদর করুন। মুখ তুলে বলল তিথি। এই মেয়েটার কাণ্ড কারখানায় মাঝে মাঝে অবাকই হই। হঠাৎ করেই আদর চাই তার। পাগলি একটা। একটু আগে কত ইমোশনাল কথাই না বললো, সেগুলোই হজম করে নিতে কষ্ট হচ্ছে। আর উনি এখন আদর চাচ্ছেন। কি হলো? কি আদর করছেন না কেন? মাথা উঁচু করে আমার ঠোঁটে চুমু এঁকে দিল। যদি তুমি প্রেগনেন্ট হয়ে যাও? কাব্য, চোখ রাঙিয়ে বলল তিথি। আরে বাবা, আমি তো সিরিয়াসলি বললাম। জানি না ওসব, হলে হব। কিন্তু আমি হতে দেব না। কাব্য, এখনই মার দেবো কিন্তু। হা, আবার পিচ্ছি বাবুকে মার দেবে? দাও দাও। লাগবে না তোমার আদর, আমি নিজেই পারি। বলেই আমাকে ঠেলে চিৎ করে শুয়ে দিল। আমার বুকের উপর উঠে বসলো। এই, তুমি আমাকে ঘোড়া পাইছো? যখন তখন বুকে উঠে পড়ো। হ্যাঁ পাইছি। আর ঘোড়ার বুকে ওঠে না মানুষ, পিঠে ওঠে, পিঠে। বলেই আমার ঠোঁটে ঠোঁট গুঁজে দিল তিথি। আমি হারিয়ে গেলাম তিথিতে। হোক না আজকে রাতটা তিথিময়। আলতো পরশ রেখে দিলাম তিথির চুলে। তিথিকে বুক থেকে নামিয়ে দিলাম। হাত দুটো চেপে ধরলাম। তাকিয়ে রইলাম তিথির কাঁপা চোখ আর কেঁপে ওঠা ঠোঁটের দিকে। তিথি চোখ বন্ধ করে আছে। আমি তাকিয়ে রইলাম। তিথিও চোখ খুলল। আমি তাকিয়ে রইলাম আর তিথিও। মুখ গুঁজে দিলাম তিথির ঘাড়ে। তিথি প্রচন্ডভাবে কেঁপে উঠল। আমার মাথায় আঁকড়ে ধরল, নখ বসিয়ে দিচ্ছে। ঘাড়ে চুমু এঁকে দিলাম। তিথি আরো শক্ত করে আমার মাথার পিছনে ঘাড়ে ধরল। আমি তিথি হিটের লম্বা কেশে মুখ ডুবিয়ে দিলাম। নেশা করি না কখনো, কিন্তু এখন মনে হচ্ছে প্রতিদিনই নেশায় পড়তে হবে আমাকে। কি অদ্ভুত নেশা ধরানো ঘ্রাণ। মাতাল হয়ে যাচ্ছে পুরো, হারিয়ে ফেলছি নিজেকে। আরেকটা কিস করো না ঘাড়ে। আমার কানে আস্তে করে বলল তিথি। আমি হেসে দিলাম। এই মেয়ে আমাকে পাগল বানিয়ে দেবে দেখছি। গাড়ে দাগ দিতে আরো আঁকড়ে ধরল তিথি। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল। হাত দিয়ে পেটে স্লাইড করতেই তিথি কেঁপে কেঁপে উঠল। আবার হাত চেপে ধরল ওর হাত দিয়ে। আমি সত্যি একদিন মরে যাব তোমার ভালোবাসায়। সেই কবেই খুন হয়ে গেছি তোমার ভালোবাসায়। কাঁপতে কাঁপতে বলল তিথি। খুন তো তুমি আমায় করেছ। তোমার হাতে তো খুন হতে বারবার জন্ম নিতে পারি আমি। অগোছালো হয়ে শুয়ে আছে আমার বুকে তিথি। চুলগুলো এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আমি চুলগুলো হাতাচ্ছি, ঠিক হাতাচ্ছি না, স্লাইড করছি। তিথি, তিথি কোনো কথা বলো না, নীরব। তিথি, কি হলো? প্লিজ জ্বালিও না আর, আমার অতিরিক্ত ঘুম পাচ্ছে। আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল। কিন্তু আমার তো তোমাকে আদর করতে ইচ্ছে করছে। আমি পারবো না। কি? প্লিজ ঘুমোতে দাও না প্লিজ।
ওকে ওকে। কিছুক্ষণ পর আবার বললাম, তিথি। ওহ, তোর মাথা ফাটিয়ে দিব আজ। ওকে ওকে বাবা, আর জ্বালাচ্ছি না তোমাকে। হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছি আমি। তিথিকে জ্বালাতে ভালোই লাগছে। ঘুম ঘুম চোখে তিথি যখন বিরক্ত হয় না, অসম্ভব সুন্দর লাগে তখন তিথিকে। চুলে হাত বোলানো বন্ধ করে দিলে কেন? আমার ভাবনার ঘোর কাটলো তিথির স্বর শুনে। ঘুম ঘুম কণ্ঠে বলছে তিথি। ও সরি। তিথির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম পরম যত্নে। ঘুমাক আমার পিচ্চি বউটা, আর আমি সেই দৃশ্য অবলোকন করি। ক্ষতি কি তাতে? চোখে ঘুম ভর করলো, ঘুমিয়েও পড়লাম। সকালে ঘুম ভাঙলো, তাকিয়ে দেখি তিথি এখনো ঘুমিয়ে আছে বুকে। তিথি তিথি কোনো কথা বললো না, নাড়াচাড়াও করলো না। তিথি, হুম। সকাল হয়ে গেছে, উঠে পড়ো। না। ঘুম ঘুম কণ্ঠে বলল। না কি, কলেজে যাবে না? না। ঘুমের ঘোরেই বলল তিথি। কেন? আমি ঘুমোবো। কলেজে যেতে হবে তো, ওঠো। উফ, যাবো না বললাম তো। আর আমাকে একটুও বিরক্ত করার চেষ্টা করবেন না, আমি ঘুমোবো। আচ্ছা তাহলে আমাকে উঠে দাও, আমি অফিসে যাব তো। না। আবার নাকি? মাথা মোটা, তোমার বুকে শুয়ে আছি বলেই তো আমার এত আরামে ঘুম হচ্ছে। তুমি উঠে পড়লে তো আমি আর ঘুমোতে পারবো না। চোখ বন্ধ অবস্থায় বলল তিথি। তাহলে আমার অফিস? গোল্লাই যান, আজ কোনো অফিস টফিস নেই। আপনাকে অফিসে যেতে হবে না, বুঝলেন? চোখ খুলল তিথি, আবার বন্ধ করে নিল। আরে বাবা, অফিসে তো। বলার আগেই তিথি হাত দিয়ে মুখ চেপে ধরল। হাত দিয়ে তিথির হাত সরিয়ে হাঁপাতে লাগলাম। মুখ সহ নাকেও ধরে নিয়েছিল। নিঃশ্বাস তো প্রায় বন্ধ হয়ে আসছিল। আরে আমার দম বন্ধ করে। বলার আগেই তিথি ওর ঠোঁট আমার ঠোঁটে ডুবিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর ছাড়লো। মাফ চাই ভাই, মুখ বন্ধ করে থাকো প্লিজ, আমাকে একটু শান্তিতে ঘুমোতে দাও। চোখ বন্ধ করে বুকে মাথা রেখে শুয়ে পড়ল তিথি। উফ, এই মেয়েটা জ্বালা আর পারি না। হঠাৎ করে ওর চোখে এত ঘুম ভর করলো কোত্থেকে কে জানে। আমিও চুপচাপ শুয়ে রইলাম। জম্পেশ একটা ঘুম হলো, কিন্তু তাকিয়ে দেখি কাব্য নেই। কখন গেল? আর গেলই বা কোথায়? ওকে তো অফিস যেতে মানা করেছিলাম, তাহলে অফিস ওর কাছে এত গুরুত্বপূর্ণ, আমার থেকেও বেশি গুরুত্বপূর্ণ? একটা দিনেই তো চেয়েছিলাম ওর কাছে, কি এমন আইলাম। মন খারাপ করে রইল তিথি। কলেজেও তো গেলাম না ওকে কাজে পাওয়ার জন্য। কিরে, তোর ঘুম ভাঙলো? হুম। ইস, তোকে দেখে আমার খুব হিংসে হয় রে। কেন? কাব্য ভাইয়ার মতো একটা স্বামী পেয়েছিস। কি রোমান্টিক ভাইয়া। রাতে কেমন আদর করলো রে? শুনবি? হুম। খুশি হয়ে বলল তিথি। তাহলে গালটা এদিকে নিয়ে আয়। সামিরা মুখ এগিয়ে নিতেই তিথি ঠাস করে একটা চড় মেরে গট গট করে চলে গেল সেখান থেকে। সামিরা কিছুই বুঝতে পারলো না, কিছুই না। গালে হাত দিয়ে তাকিয়ে রইল তিথির যাওয়ার দিকে। তিথি রান্নাঘরে গিয়ে ঠাস ঠাস করে বাসনাদি মাটিতে ছুঁড়ে মারতে লাগলো। সামিরা কানে হাত চেপে ধরে বসে রইল। তিথি সামিরার সামনে এলো। ওই ওই সেমরি, তোর কাছে গান আছে? গান গান বুঝিস তো? ওই যে পিস্তল আছে, পিস্তল। রেগে মেগে লাল হয়ে বলল তিথি। পিস্তল দিয়ে কি করবি তুই? কি করবে জানিস? ওই কাব্য কুত্তাটার মাথায় ঠেকিয়ে শুট করব, তারপরে রিয়ানা ফিয়া ওই মেয়েটার মাথায়। আরে কাব্য ভাইয়া আবার কি করলেন? কি করেনি জানিস? ওকে বারণ করা সত্ত্বেও অফিসে গিয়েছে। কি এমন চেয়েছিলাম ওর কাছে? একটা দিনেই তো চেয়েছিলাম। আজ অফিসে না গেলে কি হতো ওর? সেটা বুঝলাম, হয়তো অফিসে কোনো দরকারি কাজ ছিল তাই। কিন্তু রিয়াটাকে আর ওকে তুই মারবি কেন? আরে কোনো কাজ না, এগুলো শুধু বাহানা। আমার কি মনে হয় জানিস? ওই রিয়া মেয়েটা আমার কাব্যের উপর জাদু করেছে। আমি যখনই ফোন করি কাব্যের ফোনটা ওর হাতে থাকে। আর কুত্তাটাকেও বলেছি ওই মেয়েটাকে বিয়ে থেকে চেঞ্জ করতে, কিন্তু করেনি কেন জানিস? কেন? গালে হাত দিয়ে বলল সামিরা। আমার মনে হয় ওদের দুজনের মধ্যে নিশ্চয়ই কিছু একটা চলছে। ইউ মিন? আই মিন রিলেশন। পরকিয়া? এই চুপ, একদম চুপ, আর কখনো বলবি না ওই খারাপ কথাটা। শুনলেই মাথা খারাপ হয়ে যায়। তো এক কাজ কর, গোয়েন্দাগিরি শুরু করে দে না।
হুম, সেটাই করব। তো যা, অফিসে গিয়ে দেখ কি করছে ওরা। আমার মনে হয় তুই ভুল ভাবছিস। আসলে কাব্য ভাইয়ার মতো ভালো মানুষ। মুচকি হেসে বলল সাবিনা। রাগী চোখে তাকালো তিথি, যেন চোখ দিয়েই গুলি ছুড়বে। তোর সাথে রিলেশন চলছে ওই কুত্তি? এ ছি, কি বলিস এসব? তাহলে ওর পক্ষ নিয়েছিস কেন? আরে আমি তো এমনিই বললাম, কাব্য ভাইয়া তোকে কত ভালোবাসে। উনি এরকম খারাপ কাজ করতেই পারে না। হুম, তা ঠিক, কিন্তু কোনো রকম যদি জাদু করে নেয় ওই শাকচুন্নিটা আমার কাব্যকে। ঠোঁট ভেঙে বলল তিথি। তাও ঠিক। দুজনে ভাবুক হয়ে বসে রইল। রিয়া জানালো যে তিথির নাম্বার থেকে একটা কল এসেছিল, কিন্তু কোনো কথা না বলেই কল কেটে দিয়েছে। বউটাকে একা ফেলে চলে এলাম অফিসে। আসলে আজ একটা কোম্পানির সাথে প্রেজেন্টেশন ছিল, তাই মোবাইল হাতে নিয়ে ভাবলাম কল করব। না, কল করব না। আজ খুব বড় একটা সারপ্রাইজ দেবো পিচ্চি বউটাকে। তিথির জন্মদিন কাল, প্রথম উইশটা আমিই করব। অবশ্য তিথির তো মনে হয় ওর জন্মদিনের কথা মনেই নেই। থাকবে কি করে, পিচ্চির আবার মনে থাকা? অজান্তেই হেসে দিলাম। কি রে, একা একা হাসছিস যে? না না, এমনি। এমনই কেউ হাসে? ব্যাপার কি? দুষ্টুমি হেসে বলল রিয়া। আমি চুলে হাত বুলোতে বুলোতে বললাম, না না, হঠাৎ করে তিথির কথা মনে পড়ে গেল তো, তাই আর কি। মিষ্টি একটা বউ পেয়েছিস, যেমন সুন্দর তেমনই তার ভালোবাসা, তাই না? তার বলতে দেখেছিস সামিরা, এখনো একটাও কল করেনি। এই বুঝি তার ভালোবাসা? আরে কাঁদছিস কেন? কি করব বল, আমি নিজে থেকে কাঁদছি নাকি? তো আমার তো এমনি এমনি কান্না পাচ্ছে। এমনি এমনিও কান্না পায় কারোর? জানি না, তবে আমার পায়। আচ্ছা এখন তুই যা, আমার ভালো লাগছে না। সারাদিন কাটলো, একটা কলও করলো না কাব্য। বুঝি তো, সব বুঝি। আমাকে আর ভালো লাগে না, ওই শাকচুন্নিকেই ভালো লাগে। আচ্ছা আমি একটা কল করে দেখি। কল করবে না করেও কল করলো তিথি। আরে ফোন তো সুইচ অফ, তাহলে এই কাণ্ড। বাহ, ভালো তো, একটু ফোনও করলো না, আর এখন ফোন বন্ধ করে রেখেছে। তিথি প্রচন্ড কান্না পাচ্ছে। ফোন সুইচ অফ করে রেখেছি, জানি তিথি ফোন করছে। ফোন সুইচ অফ পেয়ে বোধহয় রাগে কেঁদেও ফেলেছে। কিন্তু একটু পরে যে ওর জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে, সেটা কি কখনো ভাবতে পারছে তিথি? একটা পার্টি অ্যারেঞ্জ করেছি কাল সন্ধ্যায়। আব্বু আম্মু জানে তিথি বার্থডে, বাসাই করেছি। তিথি নিশ্চয়ই খুব খুশি হবে। এখন বসে আছি, মুচকি মুচকি হাসছি। রাত 12টা বাজতে চলল। গাড়ি নিয়ে সোজা তিথির বাসা নিচে এসে দাঁড়িয়েছি। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন করলাম তিথিকে। সারা রাত কান্না করেছে তিথি, খুব কান্না পেয়েছে ওর, কারণ কাব্য তাকে কল করেনি। মাত্র একটু একটু চোখ লেগেছে, খুব গাঢ় ঘুম ভর করে এসেছে চোখে। একটু ঘুমোলো, তখনই মোবাইলে কল আসলো। প্রচন্ড শব্দে জেগে উঠল তিথি। বিরক্তি নিয়ে তাকালো ফোনের দিকে, রিসিভ করলো। হ্যালো তিথি, হ্যাঁ। একটু নিচে আসবে প্লিজ, বলেই ফোনটা কেটে দিলাম। আসুক না নিচে, তারপর না হয়। ঘুমে দুলতে দুলতে নিচে আসলো তিথি। আমি দেখেই বুঝতে পারলাম তিথি ঘুমিয়েছিল। নিচে এসেই বড় করে হাই তুলল। হাঁটু গেড়ে ফুলটা এগিয়ে দিলাম তিথির দিকে। আমি খুব খুশি, কারণ তুমি আজ জন্মগ্রহণ করেছিলে, তাই তো আমি তোমাকে আমার বউ হিসেবে পেয়েছি। ধন্যবাদ জানাই সৃষ্টিকর্তাকে, ধন্যবাদ জানাই আমার শ্বশুর শাশুড়িকে, বলে একটু মুচকে হাসলাম। একটু বিরতি নিলাম, তারপর শুরু করলাম। তোমার জন্মটা বোধ হয় এই বুড়োটার জন্যই হয়েছিল। অনেক তো হয়ে গেছিল বয়স, কিন্তু বিয়েতে তেমন ইন্টারেস্ট ছিল না। কিন্তু যখনই প্রথম দেখলাম তোমাকে, কেন জানি তখনই মনে হয়েছিল এখনই বিয়ে করে নি তোমাকে। সত্যি খুবই সৌভাগ্যবান আমি, তাই তো তোমাকে পেয়েছি। পরিশেষে খুব 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 ভালোবাসি তোমাকে। আই লাভ ইউ তিথি, অ্যান্ড হ্যাপি বার্থডে। হাসি মুখে বললাম কথাটা। তিথি ফুলটা হাতে নিল, কেকটা বের করে হাতের ওপর দিলাম। কি, কিছু বলছো না যে? এই কথাগুলো বলার জন্যই ডেকেছিলে? ফালতু এসব কথা বলার জন্য তুমি আমার ঘুম ভাঙিয়ে দিলে। গেট লস্ট। বলেই তিথি বাসার দিকে চলে গেল। আমার হাত থেকে কেকটা পড়ে গেল। এসে বিছানায় শুয়ে পড়লাম। পর মুহূর্তে হুড়মুড় করে উঠে বসলাম, সমস্ত ঘুম উধাও হয়ে গেল। একটু আগে এটা কি হয়েছিল, স্বপ্ন নাকি সত্যি? ভাবতে লাগলো তিথি। না, বাস্তবেই তো ছিল। এই যে হাতে গোলাপ ফুল, একটা
একটাই গোলাপ ফুল দিয়ে কাব্য প্রপোজ করেছে, কারণ আমি বলেছিলাম আমি অপচয় করা পছন্দ করি না। তাহলে বাস্তব ছিল। তিথি যেন খুশিতে আত্মহারা হয়ে যেতে ইচ্ছে করছে, ফুলটা বুকে আঁকড়ে ধরলো। এত রাতে কাব্য আমার জন্মদিনের উইশ করতে এসছে। নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী রমণী মনে হচ্ছে। পরক্ষণেই তিথির মুখ মলিন হয়ে গেল। কাব্য সত্যি যদি প্রপোজ আর বার্থডে উইশ করে থাকে, তাহলে আমি এখানে কেন, রুমে বিছানায় শুয়ে আছি কেন? আমার তো সাথে সাথে তিথির মনে পড়লো একটু আগের ঘটনার কথা। ওয়েট ওয়েট, কি করলাম এটা আমি? তিথি দৌড়ে রুম থেকে বেরোলো, সোজা নিচে গেল। এতটা রাবিশ রাস্কেল হলাম কি করে আমি? ভাবতে ভাবতে নিচে আসলো তিথি। তিথি ভাবলো হয়তো কাব্য নিচেই রয়ে গেছে, কিন্তু নিচে গিয়ে দেখলো কাব্য নিচে নেই। আর একটু সামনে গিয়ে দেখলো গেটের সামনে একটা কেক পড়ে আছে। তিথি বসে পড়লো। কেকটা নোংরা হয়ে গেছে, তবে লেখাটা দেখা যাচ্ছে, শুভ জন্মদিন পিচ্চি বউটা। তিথির বুকটা ধক করে উঠলো। কাব্য আমাকে জন্মদিনের উইশ করতে এসেছিল, কিন্তু আমি এটা কি করলাম? বুক ফেটে কান্না পাচ্ছে তিথির। প্রচন্ড ঘুমে ঘরে উল্টাপাল্টা ঘটনা ঘটিয়ে ফেলেছে তিথি। কাব্যকে বিরক্তির স্বরে কথাগুলো বলে উপরে উঠে গেছে। কি করে পারলাম এটা? তিথি ভাবছে, কি করলাম এটা? কাব্যকে কষ্ট দিয়ে ফেললাম। আমি নিজেই তো জানি না কি করে ফেলেছি, নিজের অজান্তে করে ফেলেছি এটা। কিন্তু কাব্যও চলে গেল, একটু দাঁড়াতে পারলো না। হু হু করে কেঁদে উঠল তিথি। কাব্য, আই এম সরি কাব্য। চিৎকার করে উঠল। আমি সত্যিই জানি না আমি কি করে ফেলেছি এটা। মাটিতে বসে কাঁদতে লাগলো তিথি। সবচেয়ে বেশি ঘৃণা হচ্ছে নিজেকে, নিজের পাগলামিগুলোকে এখন নিজেরই অসহ্য লাগছে। এই বাচ্চামি স্বভাবটাকে তিথির অসহ্য লাগছে এই মুহূর্তে। কেকটা হাতে নিয়ে চারদিক তাকিয়ে বাসায় ঢুকে পড়লো। রুমে গিয়ে ফোন করলো কাব্যকে। ফোন সুইচ অফ। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তিথির। কি রে তিথি, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? তিথি হাঁটু গেড়ে বসে কাঁদছিল। তিথি জড়িয়ে ধরল সামিরাকে। হু হু করে কাঁদতে লাগলো। সত্যি আমি এটা নিজের ইচ্ছায় করিনি। কি নিজের ইচ্ছে করিসনি তুই? অবাক হয়ে প্রশ্ন করলো সামিরা। তিথির পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল সামিরা, সত্যি আমি ওকে কষ্ট দিতে চাইনি। আমি তো নিজেও জানি না এটা কি করেছি আমি। মানে কি বলছিস এসব? আমি কাব্যকে কষ্ট দিয়ে ফেলেছি শামু, ওর সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি অজান্তে। মানে কিভাবে? তিথি সব ঘটনা খুলে বলল সামিরাকে। সামিরা কিছুক্ষণ বিজ্ঞের মতো চুপ করে রইল। তুই শিওর তো যে কাব্য কষ্ট পেয়েছে? জানিস কত সুন্দর করে প্রপোজ করেছিল কাব্য? ওর মুখের এক্সপ্রেশন তখন দেখার মতো ছিল। খুব খুশি ছিল কাব্য, আর আমি ওর সাথে খারাপ ব্যবহার করলাম। এই দেখ, কেকটাও রাস্তায় ফেলে রেখে গেছে। কাব্য যদিও কষ্টটা মুখে প্রকাশ করে না, কিন্তু মনে মনে কিন্তু ঠিকই কষ্ট পেয়েছে। তিথি কেঁদেই চলেছে। সামিরা তিথিকে জড়িয়ে ধরা অবস্থায় সান্ত্বনা দিতে লাগলো। আমি কি করে করতে পারলাম এটা সামিরা? তুই শান্ত হ প্লিজ। ফোন করছিলাম, ফোনও সুইচ অফ করে রেখেছি। নিশ্চয় খুব আঘাত পেয়েছে। আচ্ছা তুই আর কাঁদিস না প্লিজ, শুয়ে পড়। আর কাল কাব্যের সাথে দেখা কর, সব ঠিক হয়ে যাবে দেখিস। কিন্তু কাব্য যে কষ্ট পেয়েছে। সামিরার দিকে অসহায় হয়ে তাকালো তিথি। কেন ভালোবাসা দিয়ে সেটা ভুলিয়ে দিতে পারবি না? তিথি জড়িয়ে ধরল সামিরাকে। ওকে এখন ঘুমিয়ে পড়। সামিরা তিথিকে বালিশে শুইয়ে দিল, তারপর কাঁথা টেনে রুম থেকে বেরিয়ে গেল। তিথি এপাশ ওপাশ করছে, অতঃপর ঘুমিয়ে পড়লো অনেকক্ষণ পর। খুবই কষ্ট হচ্ছে। কখনো সিগারেট খায়নি, বন্ধুরা জোর করেও এসব ছাইপাশ খাওয়াতে পারতো না, কিন্তু এখন অনায়াসে সেটা জানছি। ভেবেছিলাম কি, আর হলোটা কি? যা ভেবেছিলাম ঠিকঠাক উল্টোটাই হয়েছে। ভাবিনি তিথি এমন আচরণটা করবে আমার সাথে। আমার মেনে নিতেই কষ্ট হচ্ছে তিথির এই চেঞ্জ হয়ে যাওয়া। সত্যি তিথির ব্যবহার অদ্ভুত লাগছে আমার কাছে। কোথাও কি কোনো গন্ডগোল বা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কি? তিথি এক সময় এক এক রকম ব্যবহার করছে। কি হচ্ছে এটা? যেটাই হোক, তিথিকে অনুভব করতে হবে প্রিয়জনদের খারাপ ব্যবহার কেমনটা লাগে, প্রিয় মানুষটা বদলে যাওয়াটা কেমন লাগে আমাদের কাছে।
প্রিয় মানুষের খারাপ ব্যবহার কতটা আঘাত করতে পারে আমাদের মনে। সকালবেলাতে একটু দেরিতে ঘুম ভাঙল তিথির। কারণটা রাতে খুব কেঁদেছিল, ক্লান্ত হয়ে গেছিল। মোবাইল হাতে নিয়ে দেখলো আম্মুর কল ব্যাক করলো তিথি। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। তুই একদম কথা বলবি না আমার সাথে, বলে দিচ্ছি। রেগে গেলেন তিথির শাশুড়ি মা। কি করেছি আমি আম্মু? ওপাশে নীরবতা, কোনো শব্দ আসলো না। কোনো দোষ করেছি আমি? প্লিজ ক্ষমা করে দাও আম্মু। মিসেস সাবিনা মুখ ফুলিয়ে রইলেন, কোনো কথা বললেন না। প্লিজ কথা বলো না আম্মু, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। কাঁদো কাঁদো স্বরে বলল তিথি। হয়েছে, কাঁদতে হবে না। খুব বড় হয়ে গেছিস না? একবারও বুড়ি মায়ের কথা মনে পড়ে না? কতদিন দেখে না তোকে, একবারও এখানে আসতে ইচ্ছা করে না তোর? ও আমি খুব সরি আম্মু, পড়াশোনার জন্য আসতেই পারি না। এত পড়াশোনা, প্লিজ রাগ করো না তুমি। ফোনে মেসেজ করলাম, সেটাও দেখলি না? মেসেজ করেছো? ওয়েট, সত্যি আমি খেয়াল করিনি। ফোন কেটে দিল তিথি। মেসেজ অপশনে ঢুকলো, আম্মুর মেসেজ। শুভ জন্মদিন আমার আম্মুটা, আমার পিচ্চি আম্মুটা। দেখতে দেখতে বড় হয়ে গেল। দোয়া করে তোর সামনের প্রতিটা দিনই যেন বেস্ট হয়। তিথি কল করলো আম্মুকে। কল রিসিভ করতে তিথি বলতে শুরু করলো, আই লাভ ইউ আম্মু, আই লাভ ইউ এলাউট। তোমাকে এই মুহূর্তে জড়িয়ে ধরে এতগুলো পাপ্পি দিতে ইচ্ছে করছে। সত্যি তুমি এই পৃথিবীর বেস্ট শাশুড়ি। ওই ফাজিল মেয়ে, আমি তোর শাশুড়ি? তোকে না বলেছি? বলার আগে থামিয়ে দিল তিথি। সরি, বেস্ট আম্মু তুমি। জিওবাই কামড় দিয়ে বলল তিথি। জড়িয়ে ধরতে ইচ্ছে করছে? মন খারাপ করে বলল তিথি। তাহলে চলে আয়। মানে তোর জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সন্ধ্যায়। কাব্য বলেনি তোকে? ও মুখটা মলিন করে বলল তিথি। আচ্ছা, ও কোথায়? কে? কাব্য? ও তো বাসায় আছে। খুব তাড়াতাড়ি চলে আয় প্লিজ। খুব দেখতে ইচ্ছে করছে আমার পিচ্চি আম্মুটাকে। হালকা হালকা হাসল তিথি। আমি কাব্যকে পাঠাচ্ছি, তুই ব্যাগটা গুছিয়ে নে। এখানে অনেকদিন থাকতে হবে কিন্তু। ওকে। ফোন কাটতে তিথি ব্যাগ গুছাতে শুরু করলো। সামিরা রুমে ঢুকলো। এই তিথি, এরকম দৌড়াদৌড়ি করছিস কেন? আর কাপড় ব্যাগে ভরছিস কেন? কোথাও যাবি নাকি? তুইও গুছিয়ে নে, বাসায় যেতে হবে। তো যা, আমি গুছাবো কেন? অবাক হয়ে বলল সামিরা। বাসায় আমার বার্থডে উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছে সবাই, বাসায় যেতে হবে। তুইও চল। আর তুই কি হারামি রে, জন্মদিনের উইশও করলি না? আরে সময় পেলাম কই, রাতে তো তোর কাঁদতে কাঁদতে অবস্থা নাজেহাল ছিল। জিওবাই কামড় দিয়ে বলল সামিরা। বাই দ্য ওয়ে, শুভ জন্মদিন জানোটা? বাসা নিচে এসে হর্ন বাজাতে লাগলাম। তিথি দৌড়ে ব্যালকনিতে এলো। একটু দাঁড়াও প্লিজ, আমি মাত্র 5 মিনিট আসছি। দৌড়ে আবার রুমে চলে গেল। 5 মিনিট পর নিচে নামলো তিথি আর সামিরা। আমি একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে নিলাম। সামনে বসলো তিথি, পিছনের সিটে বসলো সামিরা। কেমন আছো সামিরা? ভালো, আপনি? ভালো। তিথির দিকে তাকিয়ে দেখলাম মন খারাপ করে বসে আছে। বেশ তো, এবার বোঝো মজা। অবহেলা, খারাপ ব্যবহার। কত সুন্দর করে সাজলাম ওর জন্য, তাকালো না। বুঝলাম রাতে কষ্ট দিয়েছি, তাই বলে এরকম ব্যবহার করবে? স্বামীরা কেউ তো কত কি জিজ্ঞেস করলো, আমার দিকে তো তাকালো না। আমি রাতে মোবাইলটা বেজে উঠলো। আমি কলটা রিসিভ করলাম। হ্যালো ম্যানেজার সাহেব? হ্যাঁ, ওখানে আছে ফাইলটা। হ্যাঁ দেখুন, পেয়ে যাবেন। হ্যাঁ, সারা রাস্তায় কথা বলে আসলাম। তিথিকে কোনো কথা বলার সুযোগ দিলাম না। তিথির কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সেটা বলতেই পারলো না। বলতে দিলে তো বলবে। ইস, রাতের জন্য সরিটাও বলতে পারলাম না, এত বিজিও। একবার তাকালো না। দূর, ভাল লাগছে না কিছু। আম্মু রুমে বসে আছি। কিরে, মুখ এমন মানিয়ে রেখেছিস কেন? মন খারাপ? না, ওই আমদা আমদা করে বলল তিথি। বুঝেছি, আমার মেয়েটা বড় হয়ে গেছে, কথা লোকাতে শিখে গেছে। তেমন কিছু না আম্মু। হয়েছে, টপিক বাদ। এখন বল, তোর পড়াশোনার খবর কি? ভালো, সেই কখন থেকে অপেক্ষা করছি ওর, কিন্তু একবারও সামনেই পেলাম না। কোথায় আছে কে জানে, এত বিজি। একবার দেখাও করলো না।
কথাও বললো না। মন খারাপ করে বসে রইল তিথি, কিন্তু বাইরে বেরোতে রেগে গেল তিথি। আচ্ছা, এই কাজ করা হচ্ছে, মেয়েদের সাথে টাঙ্কি মারা হচ্ছে। তাই তো বলি, আমার গুণধর বর এত বিজি কি করে এমন কাজে। আমি এগিয়ে গেলাম, একটা মেয়ের সাথে কথা বলছে, খুব হেসে, আর ওই শাকচুনিটাও হেসে হেসে গায়ে ঢলে পড়ছে কাব্যের। আমি আশেপাশে ঘুরতে লাগলাম, কিন্তু তাকালোই না, সে হাসিতেই ব্যস্ত। তিথির মুখের এক্সপ্রেশন দেখার মতো ছিল। রাগে মনে হয় ফেটে যাবে এমন অবস্থা। বারবার আশেপাশে ঘুরছে, কিন্তু আমি সেটা দেখেও না দেখার মতো ভান করছি। তিথির তো মনে হচ্ছে মেয়েটাকে গিলেই ফেলবে। আমি আরো হেসে হেসে কথা বলছিলাম, যেহেতু তোমার সাথে খারাপ ব্যবহার করা আমার সাধ্য নেই, যদি তোমার সাথে খারাপ ব্যবহার নাই বা করি, তোমাকে অনুভব করাবো কি করে? প্রিয় মানুষটা অবহেলা করলে কি রকম অনুভূতি হয়, তাই এই পথটাই বেছে নিয়েছি। বেশ ভালো কাজও দিয়েছে। সন্ধ্যা হয়ে আসছে, বাসাটা সাজসজ্জায় পূর্ণ করে দেওয়া হয়েছে। সন্ধ্যা পর্যন্ত একবারও কথা হয়নি তিথির সাথে। সবাইকে ইনভাইট করা হয়েছে, আত্মীয় স্বজন সবাইকেই। তিথির ফ্রেন্ড সার্কেল, আমার ফ্রেন্ড সার্কেলেরও। শোনো, পিছনে তাকিয়ে দেখলাম তিথি সামিরা তাড়াহুড়ো করে উঠছিল, এমনই কাজকর্মে সাহায্য করছিল। সবাই না করার পরও মেয়েটি এটা সেটার খেয়াল রাখছে। তাড়াহুড়ো করেই হাঁটতে গিয়েই কারোর সাথে খেলো ধাক্কা, আও! পড়ে গেল সামিরা। রাগে মুখে তাকিয়ে দেখলো একটা ছেলে দাঁড়িয়ে আছে। দেখতে তো গোবর গণেশের মতো, হাদার মতো। ওই ছেলে, চোখে কম দেখিস? চোখে দেখে হাঁটতে পারিস না? ও বাবা, আমার কোমরটা তো গেল। পূর্ব, ছেলেটার নাম হলো পূর্ব, কাব্যের মামাতো ভাই। আরে আপনি এভাবে বকছেন কেন? আমি তো সরি, আমি দেখিনি তো। বাচ্চা বাচ্চা কণ্ঠে বলল পূর্ব। আমি সরি, দেখিনি। পূর্ব কথাটাকে কটু করে বলল। চোখ নেই তোর, হাদা একটা। আমি তো সরি। চুপ, আর হাতটা এগিয়ে দে। ফেলে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে। পূর্ব ধমক খেয়ে হাত এগিয়ে দিল। সামিরা হাতে ভর দিয়ে উঠল। হাদা সাহেব, এটা কি ভুল ছিল নাকি ধাক্কা খাওয়ার ধান্দা? পূর্বের গাল টেনে বলল সামিরা। আমি সত্যি দেখে করিনি। ইনোসেন্ট ফেস করে বলল পূর্ব। আসলে দেখে মনে হয় না এরকমটাও নিজেই করেছে, বোধহয় ভুল করেই করেছে। তবুও বাজিয়ে দেখতে ভালো লাগছে সামিরার। চুপ! ধমক খেয়ে কেঁপে উঠল পূর্ব। সামিরার খুবই হাসি পাচ্ছে, আসলেই এত পুরো হাদা। মেয়ে দেখলে এমন গায়ে পড়তে মন বলে, তাই না? ঢপবাজ ছেলে, নে এবার এই কাজটি করে দেয়। কাজের মুডটাই নষ্ট করে দিলি। ওকে ওকে, দেন, আমি করে দিচ্ছি। সামিরার এখন অসম্ভব হাসি পাচ্ছে পূর্বের বোকামো দেখে। এখনকার যুগেও যে এমন সাধারণ ছেলে পাওয়া যায় ভাবতে তো তার অবাক হচ্ছে। চারিদিকে সকল অতিথিরা চলে এসেছে, বিভিন্ন জনের মুখে বিভিন্ন কথা, কিন্তু অন্যদিকে কাব্যর এমন ব্যবহার তিথি কিছুতেই মেনে নিতে পারছে না। খুবই অসহ্য লাগছে তার। একদম শরীর জ্বলে যাচ্ছে, খুব আনন্দ, তাই না? আর ভাল লাগে না, তাই সোজা কাব্যের বন্ধুর মাঝে হাত ধরে নিয়ে চলে আসলাম ফাঁকা একটি জায়গাতে। কি হচ্ছেটা কি? আমাকে এভাবে নিয়ে আসলে কেন? খুব মজা নিচ্ছ, তাই না? ভালো লাগছে এইভাবে কষ্ট দিতে? আমি তো কাউকে কষ্ট দিইনি, উল্টা আমাকে কষ্ট দেওয়া হয়েছে, তাই এখন নিজেকে গুছিয়ে নিচ্ছি। প্লিজ কাব্য, আর পারছি না, মাফ করে দাও। আর পারছি না, এবার মাফ করো, কথা দিচ্ছি এমন ভুল আর হবে না। ছাড়ো আমায়, বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করবে কেন? তারা এখন অন্য গল্পে মগ্ন। ছাড়ো। না, ছাড়বো না, প্লিজ, সব ভুলে যাও। সরো আমার কাছ থেকে। তিথিকে ধাক্কা দিয়ে কোনো দিকে না তাকিয়ে চলে আসলাম। কি করব বলো? আমিও যে কষ্ট পেয়েছি খুব, আর এখনো পাচ্ছি। তুমিও কি কম কষ্ট দিয়েছো আমায়? খুব বেশি কষ্ট পেয়েছিলাম, কিন্তু তুমি চিন্তা করো না পিচ্ছি বউ, আমি তোমাকে সব কষ্ট আদর দিয়ে পুষিয়ে দেব। আর কিছুক্ষণ পরেই তুমি মন খুলে হাসবে, কারণ তোমার জন্য আমি একটা সারপ্রাইজ রেখেছি। বন্ধুদের কাছে এসে আবার তাদের কথাই তাল মিলিয়ে কথা বলতে লাগলাম, কিন্তু একটু পরে মা এসে ডাক দিল। কাব্য, এদিকে এসো। কি হয়েছে মা? মায়ের কাছে এসে বললাম। বৌমা কোথায়? আমি কিভাবে বলবো? তুমি দেখো, হয়তো ওর কোনো ফ্রেন্ডের সাথে কথা বলছে। আমি অত সব বুঝি না, অনেক সময় হয়ে গেছে, অতিথিরাও চলে যাবে, তাই অনুষ্ঠান শুরু করতে হবে। তুই বৌমাকে নিয়ে আয়, আর হ্যাঁ, চোখ দুটি বন্ধ করে নিয়ে আসবি, একটা সারপ্রাইজ আছে।
আমি পারবো না মা, আমার এখন বন্ধুদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা চলছে। আমার থেকেও ইম্পর্টেন্ট? হ্যাঁ, তোমার থেকেও ইম্পর্টেন্ট। বেশ, থাক তোর বন্ধুদের নিয়ে, আমিই খুঁজবো আমার বৌমাকে। আমি জানি মা, তুমি দুঃখ পেয়েছো, কারণ তুমি যখন দুঃখ পাও তখন আমাকে তুই করে বলো। কি করব বলো? আমি যদি এখন তিথির কাছে যাই তাহলে সব মান অভিমান নিমেষেই পানি হয়ে যাবে। মাকে দুঃখ দিয়ে আর ভালো লাগছে না, তাই মন খারাপ করে একটি চেয়ার নিয়ে বসলাম। চোখ বুজে বসে আছি, এমন সময় কেউ একজন অন্য সুরে আমায় ডাকছে খেয়াল করলাম। চোখ খুলে অবাক হই, কারণ সামিরা আমায় ডাকছে। ভাইয়া, ভাইয়া, আমি হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? ভাইয়া, তিথি। তিথি? কি হয়েছে ওর? ও কোথায়? ভাইয়া, তিথি সেন্সলেস হয়ে পড়েছিল, কিন্তু ওর মাথায় রক্তপাত হয়েছিল। হোয়াট? কি বলছো এসব? আন্টি দ্রুত হসপিটাল নিয়ে চলে গেল। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি শুনছি এটা? শরীরে একটু শক্তি পাচ্ছি না, সব মনোবল হারিয়ে ফেলেছি। বুঝতে পারছি ভাইয়ার এখন কি অবস্থা, যা করার আমাকেই করতে হবে। তাই আর দেরি না করে ভাইয়ার হাত ধরে জোর করে নিয়ে এসে গাড়িতে বসালাম, আর ড্রাইভ আমি শুরু করলাম। জানি না ভাইয়াকে দিলে কেমন ভাবে চালাই। অনেক আগে শিখেছিলাম, দুঃখের মাথায় সব মনে না পড়লেও কন্ট্রোল করতে পারছি। সব আমার জন্য হয়েছে। যখন ধাক্কা মেরেছিলাম কেন ওর দিকে ঘুরে তাকালাম না? এর জন্যই। তার মানে আমিই দায়ী। কাব্যর শব্দবিহীন কাঁদা করছে, এতটাই সে কষ্ট পাচ্ছে যে চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, কিন্তু সেটা প্রকাশ করতে পারছে না। পথ যেন শেষই হচ্ছে না, তাও দ্রুত ড্রাইভ করে নিজ গন্তব্যে পৌঁছালাম। ভাইয়া, আমরা চলে এসেছি, নামেন। আমি নিজেকে খুব শক্ত করে দ্রুত ভিতরে প্রবেশ করলাম। ভাইয়া, এটা কি করছে? উনি তো জানেন না যে তিথি কোন ক্যাবিনে। তাই আমি জিজ্ঞেস করে ভাইয়াকে সাথে নিয়ে গেলাম। তিথির ক্যাবিনের কাছে যেয়ে দেখি পূর্ব, আন্টি আর কিছু পরিচিত লোক দাঁড়িয়ে কান্না করছে। নিজেকে আজ খুব বড় অপরাধী লাগছে। কি করে পারলাম এটি করতে? কিছু ভেবে না পেয়ে মার সামনে গেলাম। মা, আমার তিথি। তোকে আমি এই শিক্ষা দিয়েছি? কি করেছিস মেয়েটার সাথে? আজ যদি ওর কিছু হয়ে যায়, আমি তোকে কোনো দিনও ক্ষমা করবো না। কাব্যকে তার মা জোরে একটা চর বসিয়ে দেয়, কিন্তু কাব্য তার কোনো প্রতিবাদ না করে উল্টে তার মাকে জড়িয়ে ধরে দুজনে মিলেই কান্না করতে লেগে যায়। আমাকে আরো মারো মা, আরো মারো। তোমার ছেলে অনেক খারাপ, অনেক। কেন এটা করলো সে? কিছুক্ষণ পর কেবিন থেকে ডক্টর বের হলো। ডক্টর, ডক্টর, ও এখন কেমন আছে? আপনি কি ওনার হাজবেন্ড? হ্যাঁ। পেশেন্টের অবস্থা খুবই খারাপ, মনে হয় অতিরিক্ত টেনশন করেছি, যার জন্য অনেক চাপ গেছে ওনার উপর দিয়ে। কেমন করে খেয়াল রাখেন ওনার? জানি না, কিন্তু আজ থেকে অনেক অনেক খেয়াল রাখবো, আর ভুল হবে না। আমি কি ভিতরে যেতে পারি এখন? হ্যাঁ, আপনি ওনার হাজবেন্ড, এখন ওনার পাশে আপনাকে প্রয়োজন। আপনি শুধুমাত্র যেতে পারেন। আর হ্যাঁ, কোনো রকম কান্না বা শব্দ করবেন না, তাহলে ওনার আরো চাপ বেড়ে যাবে। ঘুমের ইঞ্জেকশন দেওয়া আছে, সকালে জ্ঞান ফিরবে। আচ্ছা ডক্টর, ধন্যবাদ। ডক্টর চলে গেলেন। মা, তুমি এমনিতেই অসুস্থ, তুমি এদের সবাইকে নিয়ে বাসায় ফিরে যাও। আর দেখো, কাল তোমার ছেলে তোমার বৌমাকে হাসি মুখে বাসায় নিয়ে আসবে। কিন্তু তোকে এভাবে রেখে কি করে যাই? তুমি চিন্তা করো না। শুনলে না ডক্টর কি বললো? আমি একটু কান্না করতে পারবো না। আচ্ছা ঠিক আছে। কাব্যর মা সবাইকে নিয়ে বাসায় চলে গেল, আর এদিকে কাব্য কেবিনের বাইরে একা দাঁড়িয়ে অঝোর ধারায় তার দুটি চোখ দিয়ে পানি পড়ছে। সে সামনের দিকে এগিয়ে চলেছে, কিন্তু কেউ যেন তাকে জাপটে ধরে আছে, যার কারণে ও যেতে পারছে না। খুব জোর করেই তিথির কাছে আসলাম, যেন পা তুলতে পারছি না। তিথির কাছে এসে দুই গালে হাত দিয়ে খেয়াল করলাম বউটা নিজের কি অবস্থা করেছে, কান্না করে চোখ মুখটা পুরো ফুলিয়ে ফেলেছে। একটু নিচু হয়ে কপালে একটি ভালোবাসার পরশ এঁকে দিলাম, তারপর পাশের চেয়ারে বসে তিথির বুকে মাথা দিলাম। কিন্তু তিথির এই চুপ থাকা দেখে আবারও কান্না বেড়ে গেল। বিশ্বাস করো, তোমার বর তোমাকে আর কখনো কষ্ট দেবে না, এবার থেকে খুব আদর করবে। কিন্তু তুমি এমন কেন করো আমার সাথে? জানো না আমি খুব কষ্ট পাই, কিন্তু তুমি আমাকে শাসন না করে আর অভিমান করো কেন? আমাকে শাসন করবে, বকবে, মারবে,
তুমি তো আমার সব, আমার সাথে যা ইচ্ছে করবে। আর অনেক কথা বলতে বলতে কাব্য ঘুমিয়ে পড়ল। এতটা কান্না করেছে যে আর চাপ সহ্য করতে পারছে না। সকালবেলাতে তিথি ধীরে ধীরে চোখ মেলে তাকাই। চোখ মেলে নিজেকে হসপিটালে দেখে বেশ অবাক হই। তারপর মনে করতে থাকি। বুঝলাম কাল রাতে কাব্য ধাক্কা মারার পর আর কিছু মনে নেই। মনে হয় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। উঠে বসতে গেলাম, কিন্তু মাথা যেন ভীষণ ভারী লাগছে, কিন্তু বুকের উপরে খুব ভারী অনুভব করছি। খুব কষ্ট করে মাথা তুলে দেখলাম, যা দেখলাম তাতে পুরো অবাক হয়ে গেলাম। কাব্য আমার বুকের উপরে ঘুমিয়ে আছে। বরটা আমার কি অবস্থা করেছে, মনে হয় অনেক কান্না করেছে। তিথি কাব্যের দিকে অপলক ভাবে তাকিয়ে অনেক কিছু ভাবছে, কিন্তু তিথির এই নড়ে ওঠাতে কাব্যের ঘুম ভাঙেনি। মনে হয় এইভাবেই ঘুমিয়ে গিয়েছিলাম। মাথাটা খুব ভারী লাগছে। খুব কষ্ট করে উঠে বসলাম, কিন্তু তিথির দিকে নজর দিতেই বড় ধরনের শক খেলাম। বুঝলাম কাল রাতে কাব্য ধাক্কা মারার পর আর কিছু মনে নেই। মনে হয় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। উঠে বসতে গেলাম, কিন্তু মাথা যেন ভীষণ ভারী লাগছে, কিন্তু বুকের উপরে খুব ভারী অনুভব করছি। খুব কষ্ট করে মাথা তুলে দেখলাম, যা দেখলাম তাতে পুরো অবাক হয়ে গেলাম। কাব্য আমার বুকের উপরে ঘুমিয়ে আছে। বরটা আমার কি অবস্থা করেছে, মনে হয় অনেক কান্না করেছে। তিথি কাব্যের দিকে অপলক ভাবে তাকিয়ে অনেক কিছু ভাবছে, কিন্তু তিথির এই নড়ে ওঠাতে কাব্যের ঘুম ভাঙেনি। মনে হয় এইভাবেই ঘুমিয়ে গিয়েছিলাম। মাথাটা খুব ভারী লাগছে। খুব কষ্ট করে উঠে বসলাম, কিন্তু তিথির দিকে নজর দিতেই বড় ধরনের শক খেলাম। পাগলটা এভাবে আমাকে দেখে অবাক হচ্ছে। পাগল একটা। কি অবস্থা করেছে বউটা, চেনাই যাচ্ছে না। দুজনের মাঝে চোখে চোখে কিছু কথা চলছে তাদের মধ্যে। আমার একটি বেবি লাগবে। এমন পরিস্থিতিতে যে তিথি এমন কথা বলবে ভাবিনি, তাই ভেবাচেকা খেয়ে যাই। না না, এখন না, আগে তুমি পড়াশোনা কমপ্লিট করবে, তারপর এমন চিন্তা করবে। আমি হব বলেছি, হব। বাবারে কি রাগ! আচ্ছা হও, তাহলে আমার আর কি করার, হও। হব তো। আচ্ছা কিভাবে হয় বলো তো? কেন? বেশি বেশি করে চুমু খেলে। তিথির এমন কথা শুনে করে এসে দিলাম। পাগলি বউ একটা। হাসির কি বললাম? না কিছু না, কিন্তু তুমি বেবি নিতে চাইছো কেন? জানতে চাও? হুম। তুমি ধীরে ধীরে আমায় ভুলেই যাচ্ছ, একদম ভালোবাসো না। তাই যদি বেবি নি, তাহলে তুমি আমাকে কষ্ট দিতে পারবে না। আমার বেবির জন্য হলেও তুমি আমায় ছেড়ে দিতে পারবে না। বা, আমার বউয়ের তো বুদ্ধি আছে বটে। কোয়ালিটি আছে বস। দুজনে মিলে হাসতে লাগলাম। আচ্ছা ওসব বিষয় তুমি সুস্থ হও, তারপর না হয় দেখা যাবে। না না, তা হবে না। আমার অল্প দিনের মধ্যেই চাই। তাই? তাহলে তো এখান থেকে কিছু কাজ সেরে ফেলি। মুখটা এগিয়ে গিয়ে নিয়ে বললাম। এই না না, লুচ্চু কথাকার, লজ্জা নেই। যাও ব্রাশ করে আসো। গন্ধ মুখ নিয়ে চুমু খেতে এসছে ও একটু। যাও এখান থেকে, তোমার বেবির মায়ের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসো। আচ্ছা মহারানী, আচ্ছা আমি একটু পরে আসছি। মুচকি হাসি দিয়ে চলে আসলাম। বাইরে এসে ডক্টরের কাছ থেকে সবকিছু জেনে নিলাম। তারপর প্রয়োজনীয় কিছু মেডিসিন আর ব্রেকফাস্ট নিয়ে আবার তিথির কেবিনে চলে আসলাম। এত দেরি কেন? সরি, আসলে ডক্টরের সাথে কথা বলতে যেয়ে একটু দেরি হয়ে গেল। থাক, আর বলতে হবে না, চুপচাপ বসো। নাও এবার ফ্রেশ হয়ে খেয়ে নাও, তারপর মেডিসিনগুলো খেতে হবে, না হলে তো সুস্থ হবে না। তাহলে তো খাবোই না, কারণ আমি সুস্থ হলে তুমি আর আমার কেয়ার করবে না, আবার হোস্টেলে রেখে আসবে। না, আর রেখে আসবো না, কারণ বেবি নিতে হলো তো আর বউকে ছেড়ে থাকতে হয় না। নাও এবার খেয়ে এনার্জিটা বাড়িয়ে নাও, রোম্যান্সের সময় এটার একটু প্রয়োজন হবে খুব। আইসে, তুমিও ফ্রেশ হয়ে নাও। চেহারা তো মানচিত্র সব উল্টে গেছে। তারপর আর কি, আমরা ফ্রেশ হয়ে দুজনে মিলে একে অপরকে খাইয়ে দিলাম। এখন কেমন লাগছে? ভালো। আমি তোমাকে এখনই বাসায় নিয়ে যেতে চাই। সত্যি? হ্যাঁ 3 সত্যি। চলো চলো, আগে বলবে না, এখনই চলো। আচ্ছা আচ্ছা। তিথি উঠে দাঁড়াতে পারবে না বলে কোলে তুলে নিলাম। এ কি, এটা কি করছো? সবাই দেখবে তো। চুপ, আমি তিথির মুখে আঙুল দিয়ে বললাম।
একদম চুপ। আমার বউকে আমি কোলে নিয়েছি, তাতে অন্যের কি? নিজেকে আজ খুব ভাগ্যবতী লাগছে। আসলে আমি ধন্য কাব্যকে পেয়ে। তিথিকে কোলে করে বাইরে নিয়ে আসলাম। সবাই আমাদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তারপর রিসেপশনে যেয়ে বিল পরিশোধ করে গাড়ি নিয়ে চলে আসলাম। গাড়িতে বসে দুজনের মাঝে কিছু কথা, কিছু দুষ্টুমি, এভাবেই আমরা বাসে চলে আসলাম। কাব্য দরজার কলিং বেলে চাপ দেয়। একটু পরেই কাব্যের মা এসে দরজাটা খুলে দেয়। মা, চলে এসেছি। সেটা তো দেখতেই পাচ্ছি, যা সর। আমাকে সরিয়ে দিয়ে তিথির কাছে গেল। কেমন আছো মা? মা আছি, তুমি কেমন আছো? সম্পূর্ণ সুস্থ। এসো ভেতরে এসো। দুই মা মেয়ে আমাকে রেখে ভিতরে চলে গেল। মনে হচ্ছে আমি যেন কিছুই না। রাগ হচ্ছে খুব নিজের ওপর। আমি নিজের রুমে চলে গেলাম। আর ওইদিকে তিথি আর মা হেসে হেসে কথা বলছে। আমার বউ আমি নিয়ে এসেছি, আমি একটু মন ভরে কথা বলবো তা না, কতদিন কথা হয়নি। আর মা যেন ছাড়ছেই না। এভাবে দুপুর গড়িয়ে রাত হয়। কাব্য রুমে বসে থাকে। খেতে ডাকলে সবাই একসাথে এসে লাঞ্চটা করে, কিন্তু কথা বলে আবার রুমে চলে আসে। কিন্তু কাব্য রুমে থাকে, আর তিথি ও তার শাশুড়ি মিলে রুমে চলে যায়। ধুর, আর ভালো লাগে না এত অপেক্ষা। যাই দেখে আসি কি করছে। মায়ের রুমের কাছে যেয়ে দেখি তিথি মায়ের কোলের ওপর শুয়ে শুয়ে গল্প করছে। কোনো কিছু না ভেবেই মায়ের রুমে চলে গেলাম। কি রে, কি হলো? না কিছু না। এই মেয়ে, তোমার সাহস কি করে হয় আমার মায়ের কোলে শুয়ে থাকতে? যাও এখান থেকে। আইসে তোমার মা ছিল, কিন্তু এখন আমার আর কারোর না। কে বলেছে আমার মা? তুমি তো সেদিন আসলে। কি শুরু করলি তোরা? থাম এবার। আচ্ছা, আমি দুজনেরই মা। আচ্ছা বেশ, মানলাম। কাব্য ও তিথি তাদের মাকে একটু আদর দিয়ে বলল, এবার ঘুমাও তো মা, সারা দিন রাত মনে হয় টেনশন করেছো। এবার শান্তির ঘুম আসবে। যাও, তোমরাও ঘুমিয়ে পড়ো। গুড নাইট। কাব্য ও তিথি রুমে চলে গেল। রুমের দরজাটা লক করে দিয়ে বললাম, এবার কি হবে? কি? সারাদিন আমার থেকে দূরে থেকেছো, এখন তার ফল পাবে। কাছে এসো, বুঝিয়ে দিচ্ছি। মানে? এসোই না। তিথির সামনে গিয়ে গেলাম, আর তিথি আমায় সাথে সাথে জড়িয়ে ধরে ইয়ে করে দেয়। মানে বোঝেন না, বুঝতে হবে না, এখন আদর করতে দিন। তিথি আর কাব্য দুজনে মিলে ভালোবাসার পরশে মাখামাখি করছে। এক অতৃপ্ত সুখ। থাক না, তারা এমনভাবেই ভালো থাক, এভাবেই কাটুক তাদের জীবন, সুখী হোক তারা। 5টা বছর পর। আব্বু আব্বু, আম্মু তোমাকে এত তুমু খাই কেন? কি করলে বলি আমার আম্মুনি, তোমার আম্মু কেন এত তুমু খায়? আমায় একটু খায় না তুমু। তোমার মায়ের তো শাসন করার দরকার। দাঁড়াও, আজই বকে দেবো। ওইটাই পারো, কাছে এসে দেখো, ইনজেকশন দিয়ে দেবো। ওইটুকু তো খুব ভালোই পারো। অফিস থেকে এসে কাজ পাও না, মেয়ের সাথে আমার নামে নালিশ দাও। তো কি বলবো, তুমি শুধু আমার আব্বুকে তুমু দাও, আমাকে দাও না? ওলে আমার মামনি। মুয়া, মুয়া। আরো কত লাগবে? আরো অনেক অনেক। দেব, কিন্তু তোমার বাবাকে খেতে দিই, অনেক দূর থেকে আসলো। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে নাও। আমারটিও দাও। কি? ওই যে তুমু। ইহ, লজ্জা করে না মেয়ের সামনে? কাব্য তিথিকে আর কিছু বলতে না দিয়ে লম্বা একটা কিস করে দিয়ে ফ্রেশ হতে চলে যায়। অসহ্য বড় একটা, কিছু না বুঝে কি করে ঠিক নেই। আমি কিচ্ছু দেখিনি। ওলে লক্ষ্মী মামনি, চলো। মা কোথায়? রুমে আছে, বয়স হয়েছে তো আর বেশি বেরোতে দেওয়া যাবে না, এখন বিশ্রাম নিক। খাওয়া দাওয়া করে বিভিন্ন সংলাপ কথা আনন্দে রাত হয়ে গেল। মিঠি ঘুমিয়ে গেছে, আর কাব্য অফিসের কাজ সেরে উঠে বসে দেখে তিথি তার দিকে তাকিয়ে আছে। কি হলো? আমার একটা জিনিস লাগবে। কি? তিথির জন্য একটা ভাইয়া লাগবে। তিথির এমন কথা শুনে চমকে উঠে ওর দিকে তাকায়। ও দেখি লজ্জায় শেষ। এভাবে তাদের আরো একটি মধুর রাত পার হলো। আর হ্যাঁ, মিঠি হলো তাদের পরিবারের একমাত্র মেয়ে, আর তিথি পড়াশোনা শেষ করে এখন একজন ভালো ডক্টর।